বলদ থাকে তাদের গ্যামেটের ফিউশন হয়, তোমরা জানো যে জাইগোট, আওয়ার লাইফ স্টার্ট ফ্রম এ জাইগোট, এবং জাইগোটটা কি আসলে মেল এবং ফিমেলের দুইটার গ্যামেটের মিশ্রণ, দুইটা গ্যামেটের ফিউশন। তো ফিউশন কি আসলে দুইটা গ্যামেট থেকে যে ক্রোমোজোম নাম্বার থাকে সেই ক্রোমোজোম নাম্বারগুলি একসাথে হয়ে তারপরে সেটা জাইগোট তৈরি হয়, পরবর্তীতে জাইগোট মাইটোসিস হয়। এখন যদি যে আমাদের যে সেল আছে সেলের মধ্যে যে ক্রোমোজোম নাম্বার আছে সেই ক্রোমোজোম নাম্বার যদি কোনো অর্ধেক না হয় তাহলে আমাদের মনে করো মানুষের 23 জোড়া বা 46টা ক্রোমোজোম আছে। এখন ফাদার থেকে 46টা মাদার থেকে 46টা হয়ে গেলে কি হয়, দুইটা 46 মিলে হয়ে যাবে কত, হয়ে যাবে কত 92টা হয়ে যাবে। তাহলে তো মায়ের যে ফাদারের যে মনে করো যে যেখান থেকে তার জন্মগ্রহণ করছে তার ক্রোমোজোম নাম্বার থেকে তার অফস্প্রিং এর ক্রোমোজোম নাম্বার ডাবল হয়ে যাবে। সেই জন্য এই রিপ্রোডাকশন সেলে আমাদের কি হয়, আগেই ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে যায়। আমাদের কি হয়, প্রোডাক্টিভ সেলের মধ্যে সব ক্রোমোজোম 46টাকে 23টা হয়ে যায়, আবার ছেলেদের 23টা হয়, মেয়েদের 23টা হয়, ওই 23টা মিলে আবার 46টা হয়। সুতরাং এইভাবে কিন্তু আমাদের বংশ পরস্পরের এই 46টা ক্রোমোজোম সবসময় সমান থাকে প্রত্যেকটা অর্গানিজমের মধ্যেই, ধান বলো, পাট বলো, মানুষ, গরু, ছাগল, সবার মধ্যেই ক্রোমোজোম নাম্বার কিন্তু সমান, এবং ক্রোমোজোম নাম্বার ইজ এ বেসিক ক্যারেক্টার অফ এ অর্গানিজম, অফ এ স্পেসিস। মানুষের কিন্তু 46টা ক্রোমোজোম, আবার ধানের 24টা ক্রোমোজোম, পাটের 14টা ক্রোমোজোম, তামাকে মনে করো 14টা ক্রোমোজোম, আলুতে 42টা ক্রোমোজোম, গমে 42টা ক্রোমোজোম। এই ক্রোমোজোম নাম্বার যদি হেরফের হয়ে যায় তাহলে কিন্তু এই বিভিন্ন অ্যাবনর্মালিটি দেখা যায়, তাই না? এবং তাহলে এই একটা ক্রোমোজোম নাম্বারে অনেক জিন থাকে, সেই জিনের কিন্তু হারায় যায় বা ডুপ্লিকেশন হলে সমস্যা। সুতরাং ক্রোমোজোম নাম্বার সবসময় সমান করা এটা কিন্তু একটা প্রকৃতির নিয়ম। তাহলে এই মিওসিসটাকে এই জন্য বলা হয়েছে রিডাকশনাল ডিভিশন, যেহেতু ক্রোমোজোম নাম্বার এই ডিভিশনের ফলে অর্ধেক হয় এবং যে গ্যামেটটা তৈরি হয় সেখানে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। আর যেটা ডাবল প্রস্থ থাকে মাইটোসিসে সেটাকে বলা হয় ডিপ্লয়েড। এবং এইটা হয় আসলে রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে। তো রিপ্রোডাক্টিভ সেল কোনটা, যেখানে কিনা যে সমস্ত পার্টগুলি আমাদের রিপ্রোডাকশনের সাথে ইনভলভ, যেমন মানুষের মনে করো স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ আছে। আবার ফুলের কি, আমাদের ফুলটা হলো আমাদের প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ পার্ট, এবং কোন ফুল কোন গাছে ফুল আছে এক লিঙ্গ শুধু পুরুষ ফুল হয়, কোন গাছে উভলিঙ্গ পুরুষ এবং স্ত্রী দুটাতে হয়। ম্যাক্সিমাম ফুলই কিন্তু আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে উভলিঙ্গ ফুল, হ্যাঁ। আবার কিছু কিছু আছে শুধু হলো মেল ফ্লাওয়ার বা কিছু কিছু আছে সিঙ্গেল ফ্লাওয়ার। তাহলে এখানে আমি যে একজনের ফুলের ছবি নিয়ে আসছি, যেখানে এখানে দেখাইতে চাচ্ছি যে আমার এখানে দেখো যে এই যে ওভারি, এইটা হলো আমাদের স্ত্রী পার্ট, এখানে মিওসিস হয়। আর আমাদের যে মেল পার্ট যেটা অ্যান্থার বলে আমরা ফুলের, সেখানেও কিন্তু মিওসিস হয়। এই দুইটা জায়গাতে কিন্তু আমাদের মিওসিসটা সংঘটিত হয়। তো এখন আসো যে আমি এটা যে কথাগুলো বলে ফেলছি আলটি এইটাই, হ্যাঁ, যে মাইটোসিস বা ইকুয়েশনাল ডিভিশন এন্ড এর সিগনিফিকেন্টটা কি। The mitosis, the is referred to the division of a nucleus of a somatic cell into two daughter cell and nuclear about equal size. আমি বলছি না equal size থাকবে, and is which has get the same number of chromosome at the parent cell. মানে প্যারেন্ট সেলের মতো আমাদের রিপ্রোডাক্টিভ সেলের সেম নাম্বার ক্রোমোজোম গুলো থাকবে। দেখো এখানে কিন্তু একটা প্যারেন্ট সেল যে শুরু হয়েছে, এবং এই মাইটোসিসটা কিন্তু আসলে একটা মানে ধারাবাহিক প্রক্রিয়া, মানে কনজিকিউটিভ প্রক্রিয়া, কিন্তু আমাকে বর্ণনা করার জন্য তার আকার আকৃতি ধারণ করে সেই বেসিসের উপরে আমরা তাকে বিভিন্ন স্টেজে ভাগ করছি। যেমন মাইটোসিসকে আমরা মূলত 5টা স্টেজে বা 4টা স্টেজে ভাগ করছি, কোথাও 5টা বলে, কোথাও 4টা বলে। হ্যাঁ, এটাই তো আমি পড়াচ্ছি, এটাই তো আমি দেখাচ্ছি। স্যার আমরা ফার্স্ট স্লাইডেই আছে এখনো। ও, ফার্স্ট স্লাইডে আছো? জি স্যার। এখন কি নতুন স্লাইড আসছে? না স্যার, আগেরটাই। স্যার তাকে নেট চলে গেল নাকি আমার? একটু দাঁড়াও। এখন আসছে স্যার। স্যার এখন আসছে। এখন আসছে না? আচ্ছা। তো যেটা আমি বলছি এর আগে যে দেখো যে মাইটোসিস refers to the division of the nucleus a division of a somatic cell. সোমাটিক সেলের ডিভিশন, দেখো আমি রেড করে ফেলছি খানিকটা, হ্যাঁ, তোমাদের
মানে কিওয়ার্ড গুলো আমি হাইলাইটস করছি ইনটু টু ডটার সেল, টু ডটার নিউক্লি কিন্তু শব্দটা কিন্তু প্লুরাল, এই জন্য নিউক্লিয়াস হয়, নিউক্লি হচ্ছে অফ অ্যাবাউট ইকুয়াল সাইজ, একই রকমের দুইটা সাইজ হয় ইকুয়াল নিউক্লিয়াস গুলি, এবং ইচ অফ হুইচ দ্য সেম থাকে ক্রোমোজোম থাকে অ্যাজ দ্য প্যারেন্ট সেলে যেরকম থাকে। এবং যেটা বলতেছিলাম যে এই যে যে মাইটোসিস, এটা কিন্তু একটা কনজিকিউটিভ, মানে একদম একটানা প্রক্রিয়া, এমন না যে থেমে থেমে হয়। কিন্তু আমরা তাদের স্টাডি করার জন্য, তাদের বোঝার জন্য, এবং সেখানে কিন্তু আসলে মূলত তার মূল চেঞ্জটা হয় ক্রোমোজোমের ভিতরে। ক্রোমোজোম গুলো যেহেতু ডিভিশন হয়, তার চেঞ্জটা, সেলটা কিন্তু একই রকম থাকে। সেল হয়তো কিছু একটা তার একটু আকারে বড় হয় বা আকারে ছোট হতে পারে, কিন্তু মূল চেঞ্জটা হয় তার ক্রোমোজোমের মধ্যে। এবং ক্রোমোজোমের শেপ চেঞ্জ হয়, ক্রোমোজোম ভেঙে এক সেট ক্রোমোজোম দুই সেট হয়ে যায়, ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়, ক্রোমোজোমের সুতাগুলির থিকনেস চেঞ্জ হয়, কয়েলিং হয়, তোমরা নাম শুনছো, সুপার কয়েলিং হয়। এবং এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো বললাম, এই সমস্ত জিনিসগুলো বেসিস করে এদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি। আসলে ভাগে ভাগ করা যায় না, কিন্তু আমাদের বর্ণনা সুবিধার্থের জন্য এবং মূলত তার ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা এই বিভিন্ন সাব স্টেজে ভাগ করছি মাইটোসিসটাকে। স্টেজ গুলো হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হ্যাঁ, এবং দেখো এখানে প্রোফেজটা আমি এখানে যদি মনে একটা মাদার সেল বলি, হ্যালো। চৌধুরী আছো নাকি? এই কি স্টুডেন্ট, হয়েছে? এই স্যারকে কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যারকে শুনতে পারতেছি না, স্যার মিউট হয়ে গেছে। স্যার মিউট হয়ে গেছে না? দাঁড়াও, স্যার ফোন করছে আমাকে, আমি একটু দেখে নিই। স্টুডেন্ট, স্যার আবার কানেক্ট হবে, হ্যাঁ আমি কন্টিনিউ করছি। তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো স্যার যেখান থেকে তো এই স্লাইড গুলো শেষ করে দিয়ে,
স্যার চলে আসছেন? হ্যাঁ জনি আসছেন, নেট খুব জ্বালাচ্ছে বুঝছো। তাহলে স্যার আহ, আপনি স্ক্রিনটা হ্যাঁ, ইয়ে করেন। তুমি স্ক্রিন সমস্যা নেই, তোমার স্ক্রিনেই করি আমি, আচ্ছা স্যার। তুমি বড় করে দাও। স্যার হ্যাঁ তো তো যেটা বলতেছিলাম যে ইকুয়েশনাল ডিভিশন হয়, হ্যাঁ, এবং আসলে যখন মাইটোসিসটা হয় তখন দুই ধরনের ডিভিশন হয়, একটা হলো ক্যারিওকাইনোসিস, একটা হলো সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস, ক্যারিও শব্দের মানে নিউক্লিয়াস, যেটা কিনা নিউক্লিয়াসের ডিভিশন, দ্যাট ইজ মিনস দ্য ক্রোমোজোমের ডিভিশন। ক্রোমোজোম দেখো এখানে কি হয়েছে, যে ক্রোমোজোম কিন্তু এই যে অ্যানাফেজ স্টেজে গিয়ে এক সেট ক্রোমোজোম দুই সেট হয়ে গেছে, এবং এখানে কিন্তু দেখো প্রোফেজের মধ্যে কয়টা ক্রোমোজোম ছিল, চারটা। অ্যানাফেজও কিন্তু ওই চারটা চারটা ক্রোমোজোমে আবার দুই সেট হয়ে গেছে, উপরে চারটা গেছে, নিচে চারটা গেছে। তাহলে এইভাবে ক্রোমোজোম গুলো এক সেট থেকে দুই সেটে হয়, এবং এই যে যে ক্রোমোজোম গুলো ইকুয়াল ডিভিশন হলে এটাকে বলা হলো ক্যারিওকাইনোসিস। হ্যাঁ, আর সাইটোকাইনোসিস কোনটা, যে আমরা জানি যে আমাদের সেলের মধ্যে তার আবরণ থাকে, যে সেলের সাইটোপ্লাজম থাকে, সেলের মেমব্রেন থাকে, সেলের ওয়াল থাকে, এইসব ওয়ালগুলি যখন আবার, কারণ সেল শুধু ক্রোমোজোম হলেই তো হবে না, সেলের চারপাশে অন্য পার্টগুলো থাকতে হবে, সেই সমস্ত পার্টগুলি যে ডিভিশন হওয়াকে বলা হলো সাইটোকাইনোসিস। তাহলে এরকম মাইটোসিসের ফলে আমাদের একটা সেল থেকে হুবাহু দুইটা সেল হয়, এবং সেখানে তার গুণাগুণ সেম থাকে। গুণাগুণ বলতে বোঝাচ্ছি তার ক্রোমোজোম নাম্বার, তার আকার আকৃতি, তার ধর্ম। যেহেতু ধর্ম আসলে নির্ভর করে ক্রোমোজোমের উপরে, জিনের উপরে, সেই জন্য জিন যেহেতু একই, সুতরাং তার কিন্তু ধর্ম একই রকম হয়, এই জন্য বলা হয় মাইটোসিস বা ইকুয়েশনাল সেল ডিভিশন। যদি নেক্সট যাও, এখন এখানে যেটা জনি লিখেছে যে সিগনিফিকেন্স কি, তাহলে আমরা কি বুঝলাম, যে মাইটোসিসের সিগনিফিকেন্স বলতে বোঝায় যে ক্রোমোজোম নাম্বার রিমেইনস কনস্ট্যান্ট, সব সময় সমান থাকে, এটা যে কিন্তু একটা বড় গুণ। যেমন মনে করো যে তুমি একটা, এখন মনে করো যে অম্রপালি গাছ চাও, হ্যাঁ, অম্রপালি গাছ আমরা কিন্তু আসলে সিড থেকে লাগাই না, আমরা বলি যে একটা ক্লোন নিয়ে আসো। কারণ ক্লোনের মধ্যে হয় কি, তার ক্লোন মানে হলো তার মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়া, মানে তার সমস্ত গুণাগুণ একই থাকে। কিন্তু যখনই মনে করো যে আম গাছে তুমি বীজ থেকে আম লাগাবা, গাছ লাগাবা, সেই গাছে কিন্তু বীজ হইলেই কিন্তু তার পোলেন চলে আসবে, মানে পোলেন হয়তো অন্য আম গাছ থেকে চলে আসতে পারে, সুতরাং তার কিন্তু মায়ের গাছের গুণাগুণ সেম হইলো না। সেজন্যই কিন্তু মানুষ সবসময় কলমের গাছ খুঁজে, কারণ কলমের গাছ খুঁজে এই জন্যই, যাতে কলমের গাছগুলি হুবাহু মায়ের গুণ সম্পন্ন পায়। এবং আরেকটা সুবিধা হলো কলমের গাছে আগে আগে ফুল হয়, হ্যাঁ, মানে ফল ধরে, সেটা অন্য কথা। কিন্তু কলমের গাছ মানে হলো যে তার মায়ের গুণাগুণ সম্পূর্ণ হয়। এই জন্য বলা হয়েছে ক্রোমোজোম নাম্বার আর রিমেন কনস্ট্যান্ট জেনারেশন আফটার জেনারেশন। মেইনটেইনিং দ্য জেনেটিক স্ট্যাবিলিটি অফ ডটার সেল, এখানে বলা হয়েছে যে জেনেটিক স্ট্যাবিলিটি, যেহেতু ক্রোমোজোম নাম্বার সেম, তার গুণাগুণ একই রকম, এবং তার কোনো চেঞ্জ হয় না, কোন রকম যেহেতু রিপ্রোডাকশন ইনভলভ নয়, সেখানে রিপ্রোডাকশন আমরা একটু পরেই যাবো, সেখানে ক্রসিং হয়, কোনো কিন্তু চেঞ্জ হয় না, ক্রোমোজোম নাম্বার সেম থাকে, তার জিন সেম থাকে, সুতরাং স্ট্যাবিলিটি থাকে, একই রকম হয়। তারপরে যেটা বলা হয়েছে ফেলস ইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট, মানে জাইগোট যেটা হইলো, সেই জাইগোটটা একটা সেল, একটা সেল থেকে কিভাবে এত কোটি কোটি, মানুষের সেলে প্রায় 75 ট্রিলিয়ন সেলস থাকে, একটা বট গাছে কত ট্রিলিয়ন সেলস তুমি চিন্তা করতে পারো, একটা সেল থেকে, জাইগোট তো একটাই, তাই না, সেখানে মনে করো যে এতগুলো সেল হয়ে আসছে, কিভাবে সম্ভব, সেটাও কিন্তু এই যে মাইটোসিসের গ্রোথের মাধ্যমে হচ্ছে। এবং অফকোর্স ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছি তার, এই যে তার সিড হয়, তার পোলেন ডেভেলপ হয়, তার বিভিন্ন স্টেজে সে যায়, ভেজিটেটিভ স্টেজ, রিপ্রোডাক্টিভ স্টেজ, তাই না, ম্যাচুরিটি স্টেজ। তারপর রিপেয়ার এন্ড রিজেনারেশন, এটা আমি বললাম যে আমাদের নখ কেটে ফেলি, নখ আবার গজায়, আমরা রাত মনে করো যে সারাদিন পরিশ্রম করি, পায়ের তলা খরচ হয়ে যায় যারা মিস্ত্রি কাজ করে, তাই না, আবার দিনের পর দিন তারা রিপেয়ার হয়ে যায়, গাছে কেটে দিলে আবার সেখানে উন রিপেয়ার হয়ে যায়, রিজেনারেশন হয়, সমস্ত কিন্তু আসলে মাইটোসিসের মাধ্যমে ঘটে। আবার রেস্টোর নিউক্লিয়ার প্লাজমিক রেশিও, যেটা বলা হয়েছে যে সেম থাকে, যে ক্রোমোজোম গুলি নাম্বার সেম থাকে, এই জন্য বলা হয়েছিল সমান থাকে। চেক সেল সাইজ, মেইনটেইন ফেভারেবল সারফেস এরিয়া এন্ড ভলিউম। হ্যাঁ জনি নেক্সট স্লাইডে যা, তাহলে আমরা বুঝতে পারতেছি এইভাবে আমাদের মাইটোসিস আমাদের আহ, আহ, তার দরকার আমাদের ইসের জন্য। যদি নেক্সট স্লাইডে যাও। স্যার হুম, স্লাইড
নেক্সট স্লাইড। স্যার ওই যে পাশে দেখো অ্যারো আছে, নিচে 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 বাম পাশে। হ্যাঁ হ্যাঁ, ওটা আগেরটা, ওটা আগেরটা, তারপরটা, ওটা তুমি পিছনে গেলা, সামনে আসো। হ্যাঁ এটা আর বাম পাশে, হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আমরা যদি মাইটোসিস স্টাডি করতে চাই, আমি আগে বলছি যে আমাদের এমন একটা জায়গা নিতে হবে, সেল টাইপ নিতে হবে যেখানে কিনা মাইটোসিসটা হয়। হ্যাঁ, তাহলে সেটা আমরা কি নিব স্যার? আমাদের তো মনে করো যে প্ল্যান্টের কতই পার্ট আছে, প্ল্যান্টের কাণ্ড আছে, তারপরে প্ল্যান্টের স্টেম আছে, তারপরে প্ল্যান্টের রুট আছে, লিফ আছে, কোন পার্টটা আমরা ওগুলো নিব? আমাদের ল্যাবের সুবিধা অনুযায়ী আমাদেরকে নিতে হবে। আমরা তো সেল নিলেই তো হবে না, আমাদের সেলের ভিতরে যে ক্রোমোজোমকে স্টাডি করতে হবে, তাহলে ক্রোমোজোম গুলো আমাদের বের করতে হবে, ক্রোমোজোম গুলো স্টেন করতে হবে। তাহলে মাইটোসিস স্টাডি করার জন্য আমাদের এমন প্ল্যান্টের এমন একটা পার্ট নিতে হবে, সে যেই পার্টটা কিনা আমরা আমরা ল্যাবে আনতে পারি। ল্যাবে তারপরে তার সংখ্যার ব্যাপার আছে, ধরো আমাদের প্রায় 500 স্টুডেন্ট, এখন তুমি যদি মনে করো 500টা সিডলিং নিয়ে আসো, অনেকগুলা না, এবং একদিন তো ক্লাস হয় না, প্রত্যেকদিন ক্লাস হয়, 3 মাস 4 মাস যাবত ক্লাস হয়, তাহলে কত স্যাম্পল দরকার? তাহলে এই সমস্ত জিনিস বিবেচনা করে আমাদের কি করতে হয়, আমাদেরকে স্যাম্পল স্টাডি করতে হয়। মূলত প্ল্যান্টের কোথায় কোথায় আমাদের আগে দেখে নিই, তাহলে আমরা প্ল্যান্টের কোথায় কোথায় মাইটোসিসটা হয়। তো এর আমরা বলেছি যে মূলত এটা আসলে মেরিস্টেমেটিক সেলে হয়, যেমন অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক সেল অফ রুট। রুটের যে অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক সেল, দেখো যে আমি এটা একটা রুটের ছবি দিয়েছি, এবং এবং রুটের বিভিন্ন পার্ট আছে এখানে। দেখো যে তার পিছনের দিকে হলো তার ম্যাচুরিটি, মানে রুটের শক্ত পার্ট, তারপরে মাঝখানে ইলংগেশন পার্ট, এবং তার টিপে হলো তার অ্যাপিক্যাল মেরিস্টেম থাকে, যেখানে কিনা রুটটা আসলে বড় হয়। অ্যাপিক্যাল একদম সামনের দিকে থাকে অ্যাপিক্যাল মেরিস্টেম, রুট টিপ ক্যাপ আছে দেখো ওখানে। এই রুট ক্যাপের জায়গায় কিন্তু প্রচুর ম্যারিস্টেমেটিক সেল থাকে, এবং এই ম্যারিস্টেমেটিক সেলের মধ্যেই কিন্তু আসলে মাইটোসিসটা সবচেয়ে বেশি ভালো স্টাডি করা যায়। কারণ এখানে তোমার ওই যে যতগুলো স্টেজ আছে মাইটোসিসের, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এবং এগুলো ভাগ করছে আসলে তার ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্ট বুঝে, ক্রোমোজোম কিভাবে তার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেই বুঝে। তাহলে তোমাকে যদি স্টাডি করতে হয়, অফকোর্স তোমাকে তার সবচেয়ে যেখানে বেশি ম্যারিস্টেমেটিক সেল থাকে, সবচেয়ে বেশি বেশি ডিভিশন হয় এবং কন্টিনিউয়াস ডিভিশন হয়, সেই সমস্ত সেলগুলি তোমাকে নিতে হবে। সেই জন্য আমরা আসলে রুট টিপ ক্যাপ বা এখানে আমরা ফোকাস করেছি। তাহলে দেখো যে কোথায় কোথায় আমাদের বিভিন্ন পার্টে হয়, যেমন অ্যাপিক্যাল মেরিস্টেম অফ রুট, অ্যাপিক্যাল মেরিস্টেম অফ স্টেম, তারপর ক্যাম্বিয়াম লেয়ার। ক্যাম্বিয়াম লেয়ারটা কোনটা স্যার? ক্যাম্বিয়াম লেয়ারটা হলো যে গাছ যে মোটা হয় সেটা কিন্তু তার কাণ্ডে কিন্তু শক্ত, ভিতরে কিন্তু জাইলেম ফ্লোয়েম কাট হয়ে যায়, কিন্তু একবার বাইরের দিকে যা মনে কর বার্কের নিচে বা সাল যেটা বলে আমরা, তার নিচে কিন্তু একটা সবুজ সেল থাকে হালকা, এবং এই সেলটা কিন্তু ক্যাম্বিয়াম লেয়ার, এবং এই ক্যাম্বিয়াম লেয়ারটাও কিন্তু একটা কি বলে, এটা হলো ম্যারিস্টেমেটিক সেল, এবং ক্যাম্বিয়াম লেয়ার থেকেই কিন্তু আবার সে আস্তে আস্তে পাশে মোটা হয়। সেজন্য যারা এই যে হর্টিকালচারে তোমরা যারা করছো, গ্রাফটিং করছো, বা তোমরা এই যে কলম করো, কলমের সময় কিন্তু এই ক্যাম্বিয়াম লেয়ারটা কেটে দিতে হয়, যাতে ওখান থেকে সে আর উন্ড না হতে পারে। ক্যাম্বিয়াম লেয়ার থাকলে কি হবে, কি তুমি যদি কেটে ফেলো কলমের জন্য, ওখান থেকে কিন্তু সে আবার উন্ড ফিলিং হয়ে যাবে। এবং ক্যাম্বিয়াম লেয়ার থেকে যখন এই যে গুটি কলম টুটি কলম করা হয়, ওখান থেকে কিন্তু রুট গুলো আসলে তৈরি হয়, বুঝতেছ? তাহলে ক্যাম্বিয়াম লেয়ারও কিন্তু এক ধরনের ম্যারিস্টেমেটিক লেয়ার, সেখানে আমরা মাইটোসিস স্টাডি করতে পারি, এবং অফকোর্স সমস্ত কিছু ম্যারিস্টেমেটিক সেল। তাহলে আমরা আমাদের স্টাডি করার জন্য মূলত কি কি নিতে পারি? রুটের অ্যাপিক্যাল ম্যারিস্টেমেটিক নিতে পারি, মানে রুট টিপ নিতে পারি, শুট টিপ নিতে পারি, ক্যাম্বিয়াম লেয়ার নিতে পারি, এবং যে কোনো সফট ম্যারিস্টেমেটিক টিস্যু নিতে পারি, ক্যালাস নিতে পারি। ক্যালাস মানে কি, ধরো তুমি একটা গাছে কোপ দিয়ে ফেলে দিলা, সেখান থেকে দেখবো যে নতুন করে যে সেল গুলো হইতেছে সাদা সাদা বা মানে মানে মাছের মতো হইতেছে, সেটা কিন্তু পুরোটাই ম্যারিস্টেমেটিক সেল, সেখান থেকেও কিন্তু তুমি মাইটোসিস স্টাডি করতে পারো। কিন্তু আমাদের ল্যাবের জন্য আমরা এমন কিছু জিনিস নেই যেটা কিনা আমাদের প্রচুর হইতে পারে। যেমন সবচেয়ে সুবিধা হলো যদি আমরা রুট নেই, কারণ রুট হলো অনেক বেশি তৈরি হয়। যেমন একটা পেঁয়াজ তোমরা জানো যে মনোকট না, এবং মনোকটে কি হয়, মনোকটে ফাইব্রাস রুট হয়, অ্যাডভান্টেজিয়াস রুট থাকে, আর ডাইকোটি থাকে হলো ট্যাপ রুট সিস্টেম, মানে একটা সিঙ্গেল রুট থাকে। এখন যদি আমরা ম্যারিস্টেমেটিক যদি স্টাডি করতে যাই, রুট নিতে যাই, তাহলে এমন কিছু আমাদের প্ল্যান্ট স্যাম্পল দরকার যেখানে কিনা প্রচুর রুট পাওয়া যায়,
এবং সেই জন্য আমরা অনিয়নের স্টাডি করি, যাতে অনিয়ন গুলি থেকে আমরা একটা অনিয়ন থেকে এবারে 50টা রুট পাওয়া যায়। আমরা একটু পরে আসবো যে কিভাবে আসলে রুটটা গজায়। হ্যাঁ, তাহলে আমরা ল্যাবের মধ্যে প্র্যাকটিসের জন্য আমরা রুট টিপ স্টাডি করি এবং রুট টিপ থেকেই আমরা এই মাইটোসিস স্টাডি করি। রুট টিপের মধ্যে মেরিস্টেমেটিক সেল থাকে এবং সেই সেল থেকে আমাদের ক্রোমোজোম গুলো স্টাডি করার জন্য আমরা নিতে পারি। তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম যে আমরা কোন কোন প্ল্যান্ট পার্টের মধ্যে রেগুলার মাইটোসিস হয়। যদি নেক্সট স্লাইডে যাও, এখানে দেখো যে তাহলে আমরা বলতেছি যে আমরা রুট টিপ নেই। হ্যাঁ, রুট টিপ কেন নেই? রুট টিপ নেওয়ার কতগুলো সুবিধা আছে, সেই জন্য স্পেশালি আমরা রুট টিপ নেই। আগে যেটা বলছি হইলো যে আমরা আমাদের এমন কিছু সেল দরকার, এমন কিছু অর্গান দরকার, যে সমস্ত অর্গান গুলো প্রচুর কালেকশন করা যায়। হ্যাঁ, আমাদের যেমন মনে করো যে 500 স্টুডেন্টের যদি আমরা 3 মাস ক্লাস নিতে যাই, আমাদের প্রায় 15,000 স্যাম্পল লাগবে। এত স্যাম্পলকে আমরা কাণ্ড আনতে পারবো, বার্ড আনতে পারবো, আমরা ক্যাম্বিয়ামলে আনতে পারবো না। সেই জন্য আমরা রুট স্টাডি করি, কারণ রুট এবং অনিয়ন রুট বলছি যে একটা অনিয়ন থেকে প্রায় 50টার মতো রুট পাওয়া যায়। এবং এছাড়াও রুটের মধ্যে কিছু কিছু সুবিধা আছে, যেমন রুটে কিন্তু তোমরা জানো যে রুট কোথায় থাকে, মাটির মধ্যে, এবং ম্যাক্সিমাম রুটই হয় সাদা। কারণ এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল তো একটা রঞ্জক, তাই না? যখন তুমি মাইক্রোস্কোপের মধ্যে দেখবা তখন কিন্তু আমাদের কিন্তু ক্রোমোজোম গুলাকে স্টেইন করতে হয়, মানে কালার করতে হয়। এবং এই কালার এবং সবুজ কালার যেটা ক্লোরোফিলে থাকে, বা ক্লোরোফিল শুধু সবুজই হয় না, কিন্তু ক্লোরোফিল কিন্তু লাল শাকেও কিন্তু একটা ক্লোরোফিল, বুঝছো, রঞ্জক। বিভিন্ন ক্লোরোফিলের বিভিন্ন মডিফিকেশন হয়। ক্লোরোফিলের সমস্ত যে কালার, প্ল্যান্টের যত কালার হয় কিন্তু ক্লোরোফিলের মাধ্যমে। এবং ক্লোরোফিল থাকলে হয় কি, আমাদের ওই স্টেনের সাথে কন্টামিনেশন হয়, তখন স্টেন বোঝা যায় না। সেই জন্য প্ল্যান্টের রুট যেহেতু সাদা হয়, ক্লোরোফিল থাকে না, সুতরাং এই পার্টটা নিলে আমাদের মাইক্রোস্কোপে স্টাডি করতে সুবিধা। তাছাড়া এই আরেকটা জিনিস সুবিধা, আমাদের তো আসলে যখন আমরা স্টেন করব বা আমরা কালার করব ক্রোমোজোম গুলাকে, সেল গুলাকে, তখন আমাদের সেল গুলাকে কিন্তু ভেঙে ফেলতে হয়, রাপচার করে ফেলতে হয়, একদম থেতলায় ফেলতে হয়, যাতে কিনা সেলগুলি বের হয়ে আসে, কালার গুলি ক্রোমোজোমে সেলের মধ্যে ঢুকতে পারে এবং ক্রোমোজোমে স্টেন করতে পারে। এবং বাইরে দেখবো স্টেমের মধ্যে কিন্তু কিউটিক্যাল লেয়ার থাকে, যাতে কিনা এর প্রোটেকশন পায়। কিন্তু আমাদের ইম্যাচিউর রুটের মধ্যে কিন্তু কিউটিক্যাল লেয়ার থাকে না, বলে আমাদের কি হয়, আমাদের ভাঙতে অনেক সুবিধা হয়, রাপচার করতে সুবিধা হয়। সেই জন্য রুট টিপে আমাদের কিউটিক্যাল লেয়ার থাকে না, ক্লোরোফিল থাকে না, এবং প্রচুর যেটা প্রচুর পাওয়া যায়, গেইন মোর স্যাম্পল, যেটা বলছি প্রচুর স্যাম্পল থাকে, এবং পসিবিলিটি ফাউন্ড অল স্টেজ অফ, এবং কিছু কিছু মনে করো যে যেহেতু মেরিস্টেমেটিক সেল প্রচুর থাকে, তার প্রত্যেকটা স্টেজ খুব বেশি পাওয়া যায়, যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রচুর পেতে পারি আমরা। এই জন্য আমরা আসলে রুট টিপ স্টাডি করি। এবং অ্যাভেলেবিলিটি অফ অ্যাক্টিভ ডিভাইডিং সেল, এবং আমরা পিএস থেকে কিন্তু আমরা করি কি, আমরা অ্যাক্টিভ গ্রোয়িং থাকে এবং সেটাকে আমরা স্টোর করতে পারি সবসময়, সে মানে কন্টিনিউয়াস ডিভিশন হইতে থাকে, এরকম সেল পেতে পারি। এই জন্য আমরা আসলে আমরা মেরিস্টেমেটিক জোন হিসাবে আমরা আসলে রুট টিপকে বেছে নেই, স্পেশালি অনিয়ন রুট টিপ। হ্যাঁ, এই জন্য আমাদের রুট টিপটা আমরা মূলত সেল হিসেবে চুজ করি। এই জন্য আমরা কিন্তু প্রথমে দিয়ে নিয়েছি যে স্টাডি অন সেল টাইপ সাচ এজ রুট সেল, রুট টিপ সেল। রুট টিপ সেলটা আসলে আমাদের মাইটোসিস স্টাডি করার জন্য। হ্যাঁ, নেক্সট যাও। এখন দেখো, আমি যে কথাগুলো বললাম জাস্ট একটা স্লাইড আমি তোমাদের ধারণা দেওয়ার জন্য, তোমরা এত কিসের মধ্যে ছিল, স্যার কি বলে না বলে। এখানে দেখো যে একটা ওই যে অনিয়ন থেকে, হ্যাঁ, ল্যাবে কিন্তু আমরা এরকম করে অনিয়ন থেকে রুট কালেকশন করি। সেই জন্য রুট কালেকশন করাটা অনেক সুবিধা এবং তৈরি করার সুবিধা, এবং প্রচুর পাওয়া যায়। দেখো একটা অনিয়ন থেকে কতগুলা রুট টিপ হয়েছে, মানে 50 থেকে 60টা। এবং এই রুট টিপ গুলো কিন্তু আমরা ল্যাবে বসে কালচার করতে পারি। যা ওই যে যখন পেঁয়াজ লাগায় না ওই অক্টোবর মাসে, তখন জাস্ট অক্টোবর বা সেপ্টেম্বরের শেষের দিকে এই বাজার থেকে পেঁয়াজ কিনে আমরা 10-12 কেজি পেঁয়াজ কিনে এরকম ওই এক একটা শোলার মধ্যে নিচে পানি দিয়ে বসায় রাখি। তো ওই অক্টোবরের দিকে তার আসলে সে বুঝে যে এখন ওই সময় তার লাগানোর সিজন আর কি, প্ল্যান্টিং টাইম। সেই সময় প্রচুর রুট হয় সে শীতকালের আগে আগে, কারণ টেম্পারেচার ওই যখন কমে যায় তখন অনিয়ন থেকে রুট বের হওয়া শুরু করে। এবং সেই রুট গুলি আমরা প্রায় মনে করি 10-12 হাজার রুট আমরা ওই 45% ফিক্সেটিভ যেটা বলে অ্যাসিটোকার্মিনের মধ্যে আমরা রেখে দিই। আমাদের আছে যে কিভাবে
স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। স্টুডেন্ট, হ্যালো। হ্যালো স্যার হ্যাঁ, জি আমাদের স্যার স্যার মেবি আবার ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখো, আমি কন্টিনিউ করতেছি। এখানে স্যার যে প্রসিডিওর গুলো বললেন, আসলে এই ক্লাসগুলো তো ফিজিক্যালি নেওয়ার কথা। আমরা যেহেতু ক্রাইসিস একটা পিরিয়ডে আছি, দূর থেকে এগুলো দেখতে হচ্ছে। তো স্যার এখানে দেখো, এই যে পেঁয়াজের রুট গুলো দেখাইছে, তারপর সেখান থেকে কিভাবে একটা স্লাইডের মধ্যে নিয়ে ওই যে ওখানে ফরসেপ দিয়ে একটা রোড স্লাইডের মধ্যে প্লেস করতেছে। এখানে একটা মাইক্রোস্কোপ আছে, পাশে আরেকটা স্লাইড আছে, যেখানে মাইক্রোস্কোপের মধ্যে যখন আমরা অবজার্ভ করব তখন এটার স্টেজ গুলো আসলে কেমন দেখা যায় তারই একটা ইমেজ পাশে দেয়া আছে। তো এই প্রসিডিউর গুলো মেনলি আমরা ল্যাবে করব যদি কখনো সুযোগ হয় আমাদের। আর আমরা ফিজিক্যালি এগুলো হাতে কলমে করব। স্যার যদি ফিরে আসে তাহলে স্যার জয়েন করবে। আমরা সামনের দিকে যাই, নেক্সট স্লাইডে। দেখো এখানে বলছে যে মিউসিস আর রিডাকশনাল ডিভিশন। তো আমরা এটা এসএসসি ইন্টার লেভেলে আমাদের ছিল যে মিউসিসটা সবসময় এটাকে রিডাকশনাল ডিভিশন বলে। কেন রিডাকশনাল ডিভিশন বলে আমাদের একটা অনেক সময় বুঝতে সমস্যা হয়। আমরা আহ, এটা মিউসিস ওয়ানটা দেখো তোমরা সবাই, এই যে মিউসিস দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিউসিস ওয়ান আর একটা হচ্ছে মিউসিস টু। দেখো আমাদের একটা সেল যদি আমরা কল্পনা করি, এটা ইন্টারফেজে আছে। ইন্টারফেজ দ্যাট মিনস একটা সেল যখন ডিভিশনে যাবে তার আগে সে কিছু প্রিপারেশন নেই। তার মানে হচ্ছে তার যে জেনেটিক ম্যাটেরিয়াল, সাইটোপ্লাজম, এগুলো সে বৃদ্ধি করে, কারণ তাকে সাপ্লাই দিতে হবে। তো দেখো যে আমাদের এখানে একটা সেল থেকে যদি আমরা চিন্তা করি যে এখানে 4টা ক্রোমোজোম আছে, দেখো, তাহলে আমাদের এই পরবর্তীতে একটা সেল থেকে 2টা সেল হবে, এটা হচ্ছে মিউসিস ওয়ান। কিন্তু ভিতরে খেয়াল করো যে আসলে এটার নাম রিডাকশনাল ডিভিশন কেন। এখানে যদি 4টা ক্রোমোজোম আমরা কল্পনা করি, দেখো ফার্স্ট স্টেজে কিন্তু ক্রোমোজোম গুলো জাস্ট সেপারেশন হয়ে গেছে। এখানে কিন্তু ক্রোমোজোম গুলো ভেঙে যায়নি। দেখো 2টা ক্রোমোজোম এটাতে চলে গেছে, 2টা ক্রোমোজোম পাশে এটাতে চলে গেছে। দ্যাট মিনস এখানে রিডাকশনটা মেইনলি মিউসিস ওয়ানে হয়। এটা মনে রাখবে যে রিডাকশনটা শুধু হয় মিউসিস ওয়ানে, 4টা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম। দেন মিউসিস টু, এই মিউসিস টুটা কিন্তু অ্যাজ ইট ইজ হচ্ছে মাইটোসিসের মতো। কেমন, দেখো এই যে ডটার সেল যেটা হলো, এই ডটার সেল থেকে প্রত্যেকটার দুটি করে ক্রোমোজোম আছে। দুটি করে ক্রোমোজোম, প্রত্যেকটা সেল দেখো একটা সেল থেকে 2টা সেল হচ্ছে, একটা সেল থেকে 2টা সেল হচ্ছে, কিন্তু ক্রোমোজোম নাম্বারটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। এটার ক্রোমোজোম নাম্বারও 2টা, এটার ক্রোমোজোম নাম্বার 2টা 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 করে। দেখো এটা হচ্ছে মিউসিস টু। মিউসিস টুটা হচ্ছে একদম অ্যাজ ইট ইজ মাইটোসিস। দেখো রিডাকশনাল ডিভিশনটা তাহলে কোথায়, কেউ বলতে পারো? একটু বলো, আমাকে শেয়ার করো। স্যার মিওসিস ওয়ান। মিউসিস ওয়ানে এই জায়গাটায় আমরা খেয়াল করবো। আর এইখানে এসে কিন্তু ক্রোমোজোমটা আবার ভাঙবে। দেখো 2টা থেকে 4টা হবে, 2টা থেকে 4টা হবে। তো এটা মাইটোসিস অ্যাকচুয়ালি। মিউসিসে কিন্তু আসলে ক্রোমোজোম ভাঙে না, মিউসিস টুতে যে এটা ভাঙে। তো এইটাই আমাদের, এই কারণে এটাকে রিডাকশনাল ডিভিশন বলা হয়। দেখো এই যে মাদার সেল, তার 4টা ক্রোমোজোম, বাট প্রত্যেকটা ডটার সেলের 2টি করে ক্রোমোজোম এখানে আছে। তো এখানে মিউসিস ইজ প্রসেস ইন দ্য সেক্সুয়াল সাইকেল বাই হুইচ দ্য ক্রোমোজোম নাম্বার ইজ রিডিউসড বাই হাফ। দেখতে পাচ্ছ যে হাফ কেন হয়? হ্যাঁ, টু এন কনভার্টেড ইনটু এন। যদি 4টা ক্রোমোজোম হয় সেখান থেকে হয়ে যাচ্ছে প্রত্যেকটা সেলের 2টি ক্রোমোজোম, অর্থাৎ হাফ হয়ে যাচ্ছে। এটাকে আমরা রিডাকশনাল ডিভিশন বলতেছি। দেখো এরপরে আমরা যাব নেক্সট স্লাইডে। দেখো সিগনিফিকেন্স অফ মিউসিস। তার ক্লাস শুরু করার আগে তোমাদেরকে এই ব্যাপারটা বলেছেন। কেউ কি একটু আমাকে ক্লিয়ার করবে আসলে সিগনিফিকেন্স অফ মিউসিসটা কি? এনিওয়ান, কোনো ইয়ার ভয়ের কিছু নেই। যা শুনেছো স্যারের কাছ থেকে একটু শেয়ার করো আমার সাথে। স্যারের যে মেন টপিকটা ছিল যে আমাদের জেনেটিক্যালি আমাদের যে জিন সংখ্যা, এই জিন সংখ্যাটা কনস্ট্যান্ট থাকে।
যদি আমাদের মিওসিস কোষ বিভাজন না হতো তাহলে দেখা যেত আমাদের মেলে 46টা জিন আর ফিমেলে না 46টা আসলে অ্যাকচুয়ালি এখানে জিন না বলে তুমি ক্রোমোজোম বলো। হ্যাঁ মানে মূলত ক্রোমোজোম সংখ্যা। তাহলে জি আমাদের মেল আর ফিমেলে যদি ক্রোমোজোম সংখ্যা দুইটা একসাথে ক্রসিং করতো তাহলে স্যার আমাদের 92টা ক্রোমোজোম হয়ে যেত। তো এই ক্ষেত্রে তার মানে তার মানে তার জেনারেশন ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন গিয়ে আমাদের জিন সংখ্যা ডাবল হয়ে যেত। কিন্তু এক্সাক্ট তাই। হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, কিন্তু মিয়োসিসের কারণে দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশনে যেহেতু আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যেতেছে, তো সেকেন্ড জেনারেশনে যখন আমাদের জাইগোট তৈরি হবে তখন অর্ধেক অর্ধেক দুইটা মিলে আমাদের 46টা ক্রোমোজোমই আসতেছে। তো এর ফলে আমাদের ক্রোমোজোম সংখ্যা কি কনস্ট্যান্ট থাকতে হবে স্যার। হ্যাঁ শোনো, তুমি যে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন যেটা বলতেছো, আমাদের ফার্স্ট জেনারেশনেই তোমার ক্রোমোজোমটা হচ্ছে ওই ইয়ে হয়ে যাবে। আমাদের আসলে জেনারেশন না বলে তুমি মিউসিসের কথাটা আমরা বলবো স্পেসিফিক, যে মিউসিসটা আমাদের যে সেলটাতে হয় সেই সেলের ভেতরে ক্রোমোজোমটা হাফ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কোথায় হচ্ছে আমাদের গ্যামেট ফর্মেশনের সময়। মেল গ্যামেট ফর্মেশন যখন হয় ওই গ্যামেটের মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক থাকে। অ্যাজ ইট ইজ যখন ফিমেল গ্যামেটটা তৈরি হয় সেই ফিমেল গ্যামেটের মধ্যেও কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক থাকে। তাহলে একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেট যখন ফার্টিলাইজড হয় তখন আবার দুইটা মিলে ক্রোমোজোম সংখ্যাটা আগের মতো হয়ে যায়। এটি হচ্ছে মিউসিসের সবচেয়ে বড় সিগনিফিকেন্স, যে সে জেনারেশন আফটার জেনারেশন ক্রোমোজোম সংখ্যাটা অ্যাজ ইট ইজ রাখছে। ঠিক আছে, তো এখানে এই যে আমার স্লাইডে কিছু লেখা আছে, মিউসিস ইজ রেসপন্সিবল ফর দা ফরমেশন অফ সেক্স সেল অর গ্যামেট। এটা গ্যামেটস তৈরি হয় মিউসিসের মাধ্যমে। কনস্ট্যান্ট নাম্বার অফ ক্রোমোজোম, এটা একটা কথা। এখানে একটা দেখো, মিউসিসের আরেকটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স হচ্ছে ক্রসিং ওভার। এটা তোমাদের থিওরি ক্লাসে পড়ানো হয়েছে কি? কেউ বলতে পারো? জি কারো স্যার। ক্রসিং ওভারটা সম্পর্কে কেউ একটু ধারণা দিতে পারো? এনিওয়ান? মানে ভয়ের কিছু নেই, যার যতটুকু জানা আছে আমার সাথে শেয়ার করো। আসলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো একটু ইন্টারাকশন দরকার। হ্যাঁ আচ্ছা, আমি বলে দিচ্ছি। ক্রসিং ওভারটা হচ্ছে আমাদের যে মিউসিস ওয়ান হয় এর যে প্রোফেজ ওয়ান আছে, এই প্রোফেজ ওয়ানের আমাদের চারটা ধাপ আছে এখানে। লেপ্টোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন। তোমরা পড়েছো না ইন্টারে এগুলো? জি স্যার। আহ, এইটারই যে প্যাকাইটিন উপদশাটা আছে সেইখানে মেইনলি দুইটা নন সিস্টার ক্রোমোসোম, এগুলো তোমাদেরকে ডিটেলস পড়াবে ক্লাসে। হ্যাঁ, এই দুইটা নন সিস্টার ক্রোমোসোমের মধ্যে অংশের বিনিময় হয়। তো অংশের বিনিময় হয় গ্যামেট ফর্মেশনের ঠিক আগেই। যখন অংশের বিনিময় হয় তখন ফিমেল ক্রোমোসোমের একটা অংশ মেল ক্রোমোসোমের দিকে যায়, আবার মেল ক্রোমোসোমের একটা অংশ ফিমেল ক্রোমোসোমে যায়। দ্যাট মিনস কি হচ্ছে, ভ্যারিয়েশনটা তৈরি হচ্ছে। বুঝতে পারতেছো কি? ক্রোমোসোম গুলোর একটা অংশের বিনিময়ের মাধ্যমে তোমার ভ্যারিয়েশনটা তৈরি হয়। এটা মিউসিসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। না হলে যদি ক্রসিং ওভার না হতো তাহলে কিন্তু কখনো ভ্যারিয়েশন আসতো না। হ্যাঁ, এটা আমাদের ব্রিডিং বলো, তারপরে হচ্ছে এই যে ভ্যারিয়েশনের মেইন কারণটাই হচ্ছে গ্যামেট ফর্মেশনের আগেই প্রোফেজ উপদশা মিউসিস ওয়ানে, সেখানে ক্রসিং ওভার হয়ে ক্রোমোজোম গুলোর মধ্যে অংশের বিনিময় ঘটে। এইটাই, এই যে দেখো ক্লাসে আমরা একটু হাইলাইট করা আছে যে জেনেটিক ভ্যারিয়েশন তৈরি করে এই ক্রসিং ওভারের মাধ্যমে। তো এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভারটা কি। যেমন মিউসিসের একটা সিগনিফিকেন্স হচ্ছে ক্রসিং ওভার, ক্রসিং ওভারের একটা সিগনিফিকেন্স হচ্ছে সে জেনেটিক ভ্যারিয়েশন তৈরি করে। এই এত ভ্যারিয়েশন মানুষে মানুষে, ধরো যে জেনারেশন থেকে জেনারেশন আসতেছে কিন্তু ভ্যারিয়েশন কিন্তু আছে। সবাই কিন্তু আহ, আহ, দেখতে একরকম নয়। তো এই ভ্যারিয়েশনের কারণটা হচ্ছে তোমার এই ক্রসিং ওভার। তো আমরা দেখি নেক্সট স্লাইডে আমাদের কি আছে। দেখো এইখানে আমাদের বলতেছে যে প্লান্ট পার্ট আর এই মিউসিস আমাদের ঘটতেছে কোথায়? ইনসাইড দ্য অ্যান্থার, ইনসাইড দ্য ওভারি। আমার দুইটা কথা এখানে দেওয়া আছে, পোলেন মাদার সেল এবং মেগাস্পোর মাদার সেল। তো এগুলো হচ্ছে আসলে ফ্লাওয়ারের পার্ট, যে জায়গাটাতে আমাদের দেখো এখানে স্যার এই স্লাইড গুলো নিয়ে আগে কথা বলেছে। আমাদের এটা একটা ফ্লাওয়ার, এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। কেন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার? যে এটার মধ্যে মেল পার্ট এবং ফিমেল পার্ট দুইটা একত্রে আছে। এই যে দেখো এই জায়গাটা হচ্ছে অ্যান্থার, অ্যাকচুয়ালি এটা অ্যান্থার, এইটা হচ্ছে স্টিগমা, এর ভেতর দিয়ে এখানে এটা হচ্ছে ওভারি। হ্যাঁ, তাহলে আসলে আমাদের মিউসিসটা কোথায় হচ্ছে? এই যে এটা হচ্ছে
পোলেন মাদার সেল এটা এখানে ডিপ্লয়েড সেল এগুলো, এই পোলেন মাদার সেল গুলো হচ্ছে তোমার মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে গ্যামেট তৈরি করে, দ্যাট মিনস পোলেন তৈরি করবে এবং প্রত্যেকটা পোলেনের ক্রোমোজোম সংখ্যা হবে তার এই পোলেন মাদার সেলের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। হ্যাপ্লয়েড পোলেন গ্রেইন এখানে তৈরি হবে। একইভাবে মিউসিসটা হবে এখানে মেগাস্পোর মাদার সেল, এটার নাম মেগাস্পোর কেন দেওয়া হয়েছে যে এটাও গ্যামেট, ফিমেল গ্যামেট। নরমালি ফিমেল গ্যামেটটা মেল গ্যামেট অপেক্ষা একটু বড় হয়। কেন বড় হয়? কারণ ফিমেল গ্যামেটের মধ্যে নিউক্লিয়াস এবং তার সাথে সাইটোপ্লাজমটা থাকে। আর আমাদের যে মেল গ্যামেট যেটা হয় এখানে অ্যান্সার, এখানে শুধুমাত্র নিউক্লিয়ার যে রিজিয়নটা সেটা থাকে, সাইটোপ্লাজম থাকে না। এই পোলেন গ্রেইন যখন এসে এই সিগমাতে পড়বে তখন সেই ভেতর দিয়ে এই স্টাইলের ভেতর দিয়ে যে মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর যেটা তৈরি হবে ফিমেল গ্যামেট তার সাথে ফিউশন হবে। তাহলে এখানেও রিডাকশনাল ডিভিশন হয়ে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে থাকবে, এখানে রিডাকশনাল ডিভিশন হয়ে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে থাকবে। এটা এই হাফ এবং এই হাফ মিলে পূর্ণ আবার সে আগের মতো মায়ের মতো বা মাদার সেলের মতো ক্রোমোজোম নাম্বারটা হবে। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। কেউ যদি কিছু না বুঝো তাহলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করবো এটা ক্লিয়ার করে দেওয়ার। তো এটা একটা এখানে দেখানো হচ্ছে ফিগারে। আর তোমাদের এই ক্লাসগুলো আমরা তো মেইনলি নেওয়ার কথা হচ্ছে আমাদের মেগাস্পোর মাদার সেল, রোড সেল আর হচ্ছে পোলেন মাদার সেল। আমরা ক্লাসটা নিচ্ছি আসলে এই মিউসিস মাইটোসিস একত্র করে, কারণ হুট করে শুধুমাত্র এই পোলেন মাদার সেল আর মেগাস্পোর মাদার সেলটা আলোচনা করার যৌক্তিকতা নেই। তোমাদের অন্যান্য ক্লাসগুলো এটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের অন্যান্য যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আছে আমাদের এই কোর্সে সেগুলো অনেকটা কভার হয়ে যাবে, কারণ মাইটোসিস মিউসিস ওখানেও পড়াবে আলাদা। হ্যাঁ, দেখো এখন হচ্ছে পোলেন মাদার সেল আর মাইক্রোস্পোর মাদার সেল একই জিনিস। এটা 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 আমরা একটা অ্যান্সার, এই যে দেখো এটা আছে আমাদের ওই অ্যান্সার ওয়ালটাকে ইয়ে করা হয়েছে, কাটা হয়েছে, কেটে এখানে স্ট্যাক দেখানো হয়েছে। দেখো এখানেও পোলেন মাদার সেল আছে, এখানে পোলেন মাদার সেল আছে, এখানে পোলেন মাদার সেল আছে। এগুলো আসলে স্ট্যাক, আসলে চেম্বার। এখানে বহু সংখ্যক তোমার মিউসিসের মাধ্যমে পোলেন মাদার সেল থেকে পোলেন তৈরি হয়, হ্যাপ্লয়েড পোলেন তৈরি হয় এই জায়গাটাতে। তারপর দেখো একটা সময় এই ওয়ালটা ভেঙে যাচ্ছে, ভেঙে যে এই পোলেন গুলো তোমার পরিবেশে ছড়িয়ে যাচ্ছে। তখন দেখবা যে মৌমাছি বলো, বিভিন্ন এয়ার, বিভিন্ন ভাবে এই পোলেন গুলো ট্রান্সমিটেড হয়ে যে স্টিগমার মধ্যে পড়তেছে। এটা হচ্ছে পলিনেশন, যেটা সেটার একটা প্রক্রিয়া। হ্যাঁ, দেখো এরপর হচ্ছে আমাদের মাইক্রোস্পোরোজেনেসিস ইন প্লান্টে কিভাবে এই মাইক্রোস্পোরটা তৈরি হয় সেটা এখানে দেখানো হয়েছে। আগেও আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি আমাদের ইয়াতে। দেখো আমরা কোথায় আসলাম, এইখানটাতে। তাহলে এখানে যে মিউসিস 1, মিউসিস 2 এই বিষয়গুলো এখানে দেয়া আছে। দেখো আমাদের এই মিউসিস 1 এর মাধ্যমে আসলে কিন্তু এই আমাদের যে হ্যাপ্লয়েড সেল সেটা তৈরি হয়ে গেছে। মিউসিস 2 তে যে দেখো একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই যে এখানে আমাদের হ্যাপ্লয়েড সেলটা তৈরি হয়ে গেছে। এখন হ্যাপ্লয়েড সেল যখন তৈরি হয়ে যাবে তখন আবার এই পোলেনটা বা এই হ্যাপ্লয়েড গ্যামেট, মেল গ্যামেটটা পরবর্তীতে আবার সে তোমার প্রিপেয়ার্ড হয়। কিভাবে প্রিপেয়ার্ড হয়? তার পোলেন টিউব তৈরি হয়, সে জার্মিনেট করে, তার মধ্যে বাই-নিউক্লিয়েট অবস্থা তৈরি হয়। সেই অবস্থাটা আবার আমাদের এই যে মেগা গ্যামেটোজেনেসিস, দেখো এখানে মাইক্রো গ্যামেটোজেনেসিস বলা আছে আর উপরে বলা আছে মাইক্রো স্পোরোজেনেসিস। এই দুইটার পার্থক্য হচ্ছে যে মিউসিসের মাধ্যমে প্রথমে মাইক্রোস্পোরোজেনেসিস তৈরি হয়, দ্যাট মিনস হ্যাপ্লয়েড পোলেন তৈরি হবে এবং এই পোলেনটা পরবর্তীতে তোমার মডিফিকেশন হবে, জাস্ট মডিফিকেশন, গ্যামেট তৈরি হবে, মাইক্রো গ্যামেট তৈরি হবে পোলেনের ভিতরে। সে এখানে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন হবে, মাইটোসিস সেল ডিভিশন হয়ে পোলেনের যে নিউক্লিয়াসটা সেটা প্রথমে একটা মাইটোসিস সেল ডিভিশন হবে, হয়ে তার মধ্যে বাই নিউক্লিয়েট অবস্থা তৈরি হবে এবং সেখানে আরো ডিটেলস যখন আমরা পড়বো দেখবো যে দুইটা নিউক্লিয়াস হয়, একটা হচ্ছে ভেজিটেটিভ নিউক্লিয়াস আর একটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। এই জেনারেটিভ নিউক্লিয়াসটাই পরবর্তীতে ফার্দার আরেকটা মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে
এই যে দেখো এখানে দুইটা নিউক্লিয়াস তৈরি করতেছে, এটা হচ্ছে জেনারেটিভ সেল, সে দুইটা নিউক্লিয়াস তৈরি করলো, আর এই ভেজিটেটিভ সেলটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তোমরা দেখো আরেকটু যখন আগাবে তখন এই যে এই জেনারেটিভ সেল থেকে যে দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে তারাই কিন্তু এই যে পোলেন টিউব দিয়ে এই একদম ফার্টিলাইজেশন হওয়ার জন্য, অর্থাৎ ওই ওভারির দিকে স্টাইলের ভিতর দিয়ে সে ওভারিতে যাওয়ার জন্য প্রস্তুত। এটা পরবর্তী স্লাইডে আমাদের আছে, সেখানে আমরা দেখাবো এটা পরবর্তীতে যে ফার্টিলাইজেশন হয়। তাহলে দেখো প্রথমে মিউসিসের মাধ্যমে হলো মাইক্রোস্পোর, এটা এই প্রসেসটাই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, এবং দেন এই মাইক্রোস্পোর গুলো পরবর্তীতে ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ গ্যামেট ফরমেশনের জন্য তার কিছু মডিফিকেশন হয়, সেটা হচ্ছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। স্যার চলে আসছে, স্যার এখন কন্টিনিউ করবে আর কি। স্যার জনি, আমার নেটের অবস্থা খুব খারাপ, বুঝছো? জি স্যার। চলে গেছিল, আবার আসছে আর কি। জি স্যার, যাক, তুমি কন্টিনিউ করছিলে, ভেরি গুড। জি স্যার। আচ্ছা, আচ্ছা, মাইক্রোস্পোরোজেনেসিস জনি যেটা বললো, হ্যাঁ এইভাবে আমাদের, একটু পিছনে যাও তো, পিছনের স্লাইডটাতে, পিছনে। এখানে যেটা বলা হয়েছে যে জাস্ট এখানে দেখাইছে আমরা পোলেন মাদার সেল, পোলেন মাদার সেল আর মাইক্রোস্পোর মাদার সেল কিন্তু একই। ওই পোলেনকে মাইক্রোস্পোর বলে, বুঝছো? একটা হলো মাইক্রোস্পোর, একটা হলো মেগা স্পোর। তো তোমরা কিন্তু এইটাতে ছেলেপেলেরা খুব কনফিউশন করে। এই দুইটাই কিন্তু এমএমসি, হ্যাঁ, একটা হলো মাইক্রোস্পোর মাদার সেল, একটা হলো মেগা স্পোর মাদার সেল। তো মাইক্রোস্পোর বলা হয়েছে যেহেতু পোলেনটা মাইক্রো, একদম ছোট, মানে ছোটর মধ্যে ছোট, এটার জন্য বলা হয় মাইক্রোস্পোর। আর মেগা স্পোর যেটা মাদারটা একটু বড় থাকে, এই জন্য বলা হয়েছে দুটোই কিন্তু স্পোর, একটা হলো মেগা স্পোর, মাইক্রো স্পোর। তো মেগা স্পোর যেহেতু রিলেটিভলি বড়, সেই জন্য বলা হয়েছে মেগা স্পোর মাদার জেনেসিস, সেটা হলো ফিমেলে। আর মাইক্রো স্পোর মাদার জেনেসিসটা হলো আমাদের পোলেনের মধ্যে। তো আমরা দেখেছি যে জনি আলোচনা করেছে যে আমাদের এই যে মায়োসিস স্টাডি করার জন্য অফকোর্স আমাদের রিপ্রোডাক্টিভ সেল লাগবে। তো রিপ্রোডাক্টিভ সেলটা কোনটা? আমাদের প্ল্যান্টের মধ্যে কিন্তু ফুল রিপ্রোডাক্টিভ, এবং সেখানে কিন্তু আমাদের অ্যান্থারের মধ্যে পোলেন থাকে, আর হলো ওভারের মধ্যে থাকে হলো আমাদের এই মেগা স্পোর, আর পোলেনের মধ্যে থাকে হলো আমাদের মাইক্রো স্পোর। হ্যাঁ, তাহলে নেক্সট স্লাইডে যাও। এখন এখানে দেখো যে আমাদের আসলে মেগা স্পোর জেনেসিস মানে হলো, মাইক্রো স্পোর জেনেসিসটা হলো কিভাবে মাইক্রো স্পোর তৈরি হয়। জেনেসিস শব্দের মানে হলো তৈরি হওয়া। তো এখানে কি হয় আমাদের, যেহেতু মায়োসিসটা হলো দুইটা স্টেজে হয়, একটা হলো একটাকে বলা হয় মায়োসিস 1, একটা মায়োসিস 2। তো মায়োসিস 1টাই মূলত আসলে রিডাকশনাল ডিভিশন, আর মায়োসিস 2টা হলো ইকুয়েশনাল ডিভিশন। তো মায়োসিস 1-এ কিন্তু রিডাকশনটা হয়, যেখানে কিনা আমাদের ওই যে ক্রোমোজোম গুলো আমরা বলছি যে প্রথম একদম শুরুতে যে কিভাবে ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে যায়, কারণ অর্ধেক না হলে তো আরেকটা সেলের সাথে মিশে ডাবল হয়ে যাবে। এই জন্য প্রকৃতিতে ক্রোমোজোম গুলাকে মেনটেন করার জন্য, ক্রোমোজোম গুলাকে যাতে ডাবল না হয়, সেই জন্য জাইগোট তৈরি হওয়ার আগেই তাদের ফিউশন হয়ে জাইগোট তৈরি হওয়ার আগেই তাদের অর্ধেক হয়ে যায়, এবং এই অর্ধেকটা তৈরি হয় কিন্তু মিওসিস 1। তাহলে মিওসিস দুই ভাবে হয়, একটা হলো মিওসিস 1, মিওসিস 2, এবং মিওসিস 1টাই কিন্তু আমাদের এই রিডাকশনাল ডিভিশন। এখন দেখো, যখন আমাদের তাহলে আমাদের একটা হলো মেল পার্টটা হলো আমাদের অ্যান্থারের মধ্যে পোলেন স্যাক। পোলেনের মধ্যে কিভাবে পোলেনটা তৈরি হয়? পোলেন কিন্তু একটা স্পোর, কিন্তু পোলেন তৈরি হওয়ার আগে তার যে থাকে, তার যে ওই যে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা, প্রথমে সেটা কি হয় যে এখানে হইলো পোলেনটা কিভাবে তৈরি হয়, দেখো যে মাইক্রো স্পোরোসাইট একটা, ওখানে একটা যে সেল থাকে তার প্রি স্টেজে, এটাকে বলা মাইক্রো স্পোরোসাইট। এবং এই মাইক্রো স্পোরোসাইট এখানে দেখানো হয়েছে যে মিওসিস 1 এর ফলে এখান থেকে কিন্তু এই যে একটা দেখো যে মাইক্রো স্পোরোসাইটটা যে বলা হয়েছে, এখান থেকে কিন্তু হ্যাঁ দুইটা আমাদের সেল তৈরি হয়েছে। এই নেট আসছে এখন, হ্যাঁ নেট আসছে এখন, আর যেন না যায়, ঠিক আছে? এখন দেখো যে মাইক্রোস্পোরোসাইটের মধ্যে কিন্তু আমাদের একটা থেকে মিওসিস 1, যেটা মিওসিস 1 থেকে একটা থেকে দুইটা সেল নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ক্রোমোজোম অর্ধেক হয়ে যায় অলরেডি, এবং এখান থেকে কিন্তু হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয়ে যায়। আর অবিকল মধ্যে দুইটা সেল থেকে আবার দুইটা সেল হয়, ওইটাকে বলা হয় টেট্রাড, এখানে নাম লেখা আছে TETRAD। তাহলে টেট্রাডটা হলো মিওসিস 2 এর একটা প্রোডাক্ট। এই মিওসিস 2 এর ফলে যে
পিছনে যাও যেন একটু, পিছনে পিছনে পিছনে, স্যার আরো হ্যাঁ ঠিক আছে স্যার। এখানে ঠিক। এই দেখো এখানে মিওসিস টু তে যে ট্রেটেড হয়েছে, সেই যে মিওসিস ওয়ান এর যে দুইটা সেল হইলো, সেই দুইটা সেলের কিন্তু হুবাহু মাইটোসিস হয়েছে। তাহলে মায়োসিসটা অনেকটা মানে মাইটোসিসও হয় আবার রিডাকশনাল ডিভিশন হয়, সেজন্য বলা হয় মায়োসিসের ফার্স্ট পার্টটা রিডাকশনাল ডিভিশন এবং লেটার পার্টটা হলো ইকুয়েশনাল ডিভিশন। তাহলে মিওসিস ওয়ান এর ফলে কিন্তু আমাদের এই হ্যাপ্লয়েড বা অর্ধেক ক্রোমোসোম হয়ে যায়। পরবর্তীতে জাস্ট কন্টিনিউশন, মানে কিভাবে রিলিজ হয়, মাইক্রোস্পোর রিলিজ, তারপর ইউনিসেলুলার গ্যামেট যেটাকে জনি বলছে, হ্যাঁ এইভাবে আমাদের মূলত মিওসিস ওয়ান এর ফলে ক্রোমোজোম গুলা একটা ক্রোমোজোম থেকে মানে এক সেট ক্রোমোজোম থেকে তার অর্ধেক হয় এবং দুইটা সেল হয়। পরবর্তীতে দুইটা সেলে যে অর্ধেক অর্ধেক ক্রোমোজোম থাকে সেটা আবার ডুপ্লিকেশন হয়ে চারটা হয়ে যায়। হ্যাঁ, এইভাবে আমাদের মিওসিসের কিন্তু একটা সেল থেকে আলটিমেটলি চারটা সেল হয় এবং চারটা সেলের মধ্যে প্রত্যেকটাতে ক্রোমোজোম নাম্বার কি থাকে, অর্ধেক থাকে। এবং এটাই হচ্ছে আমাদের স্পোর, এই চারটাই কিন্তু স্পোর হয় মিওসিসের ফলে। এক একটা সেল স্পোর থেকে মাইক্রোসাইট থেকে চারটা স্পোর তৈরি হয় যেখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার অর্ধেক থাকে। জনি নেক্সট যাও। এখন আসলে মেগা স্পোর, মেগা স্পোরটা কি? তাহলে মাইক্রোস্পোর হয় আমার অ্যান্থাদের মধ্যে আর মেগা স্পোর হয় ওভারির মধ্যে। ওই দেখো আমি ওভারি নাম দিয়ে দিচ্ছি এখানে, যে ইনসাইড দ্য মেগা স্পোরাজিয়াম টিস্যুর মধ্যে মেগা স্পোরাজিয়ামের টিস্যু আছে সেটা অপেক্ষা কিন্তু বড়, সেখানে হয় ইন হুইচ দ্য মেয়োসিস অকার্স ডিফারেন্ট ফর্ম অফ দ্য সারাউন্ডিং সেল, এবং এখানে বিভিন্ন রকমের সেল থাকে। এখানে দেখো যে যেহেতু সেলটা একটু বড় সেই জন্য বলা হয়েছে মেগা স্পোর মাদার সেল। এবং মেগা স্পোর মাদার সেলের মধ্যে ভিতরে কিন্তু মূল আমাদের জিনে গ্যামেটিক সেলটা থাকে। সেই গ্যামেটিক সেলের চারপাশে যে এটা কিন্তু ডিপ্লয়েড সেল। অনেকে আমরা বাইবেলে জিজ্ঞেস করি যে মেগা স্পোর মাদার সেল আর মেগা স্পোরের ক্রোমোজোম নাম্বার কত, তোমরা কিন্তু সবাই বলে ফেলো স্যার হ্যাপ্লয়েড। আসলে হ্যাপ্লয়েড না, মেগা স্পোর মাদার সেল কিন্তু শুধু স্পোরের ক্রোমোজোম নাম্বার হলো হ্যাপ্লয়েড। যেখানে মাদার সেল থাকবে সেখানে বুঝবা সেটা ডিপ্লয়েড, শুধুমাত্র স্পোর গুলাতে আমাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে। এখানে দেখো কি হয়, এখানে একই অবস্থা, এখানে মিওসিস ওয়ান এবং মিওসিস টু হয়। যে প্রথমে একটা থেকে দেখো যে এখানে একটা থেকে দুটো হয়, দুটোর পরে বি থেকে কিন্তু এখানে দুটো দেখানো হয় নাই, মানে দুটো হবে, একটা থেকে দুটো মিওসিস ওয়ান এবং এই মিওসিস ওয়ান এর ফলে তার পরবর্তীতে আমাদের মিওসিস টু যেখানে হয় চারটা সেল হয়, মেগা স্পোর তৈরি হয়। এবং এই চারটা মেগা স্পোর মাইক্রোস্পোর মানে পোলেনের ক্ষেত্রে কিন্তু চারটাই অ্যাক্টিভ, কিন্তু মেগা স্পোরে এই তিনটাই নষ্ট হয়ে যায়, কেবলমাত্র একটা ফাংশনাল থাকে এবং সেটাকে বলা হয় ফাইনাল মেগা স্পোর মাদার সেল, যেটাকে বলে ফাংশনাল মেগা স্পোর বা মেগা স্পোর গ্যামেট বলা হয়। ঠিক আছে, তাহলে মেগা স্পোরোজেনেসিসের সাথে মাইক্রোস্পোরোজেনেসিসের পার্থক্য আছে যে মাইক্রোস্পোরোজেনেসিসে চারটা যে মিওসিস টুর ফলে যে চারটা প্রোডাক্ট হয় চারটাই অ্যাক্টিভ, আর এখানে কিন্তু মেগা স্পোরে শুধুমাত্র চারটা যে হয় চারটা থেকে একটা ফাইনাল ফাংশনাল থাকে আর তিনটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য গ্যামেট কি মাদার গ্যামেট কিন্তু সবসময় কম হয় আর কিন্তু পোলেন কিন্তু অনেক বেশি হয়। যেমন মনে করো যে ভুট্টার ক্ষেত্রে এমন পোলেন হয় প্রায় 2.5 থেকে 3 লাখ পোলেন হতে পারে, কিন্তু ভুট্টা হয়তো মাত্র মনে করো যে এক একটা কবের মধ্যে প্রায় 500 থেকে 600। ঠিক আছে, তাহলে কিন্তু এরকম মেগা স্পোর অ্যাক্টিভ কিন্তু অনেক কম থাকে, মানে 1/4 এখানে আলটিমেটলি। দেখছো, এইভাবে মেগা স্পোর মাদার সেল গুলা তো মিওসিসের টুর ফলে মিওসিস ওয়ান এবং টুর ফলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার থাকে। নেক্সট যাও জানি। এখানে একটা মানে কম্পারেটিভ আলোচনা করে যে একই জিনিস, যে ওভিউলের মধ্যে দেখো যে মেগা স্পোর মাদার সেল 2n, হ্যাঁ এটাকে ভালো করে দেখো যে আমি একদম ওভিউল থেকে আসলো যে মেগা স্পোর মাদার সেল 2n, এখানে মিওসিস হয়, মিওসিস হওয়ার ফলে ওই যে মিওসিস 1 and 2 দুইটা মিলে কিন্তু চারটা সেল হয়েছে এবং মিওসিস 1 এর দুইটা হবে, তার পরবর্তীতে ওই দুইটা থেকে আবার চারটা হবে, টেট্টেড পজিশন যেটা, এবং প্রত্যেকটাতে কিন্তু হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকবে। এবং এখান থেকে পরবর্তীতে কি হয় দেখো, এখান থেকে আবার যে 1 মেগা স্পোর সার্ভাইভ ফর ডিজেনারেটিভ, এখানে তিনটাই মারা যায়, শুধুমাত্র সবুজ যেটা বোঝানো হয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ থাকে। বুঝতেছো, এইভাবে আমাদের এটাতে আবার মাইটোসিস হয়ে আবার বাড়ে, মাইটোসিস হয়ে আবার বাড়ে, 8 নিউক্লিয়াস এমব্রিও সেল থাকে, ওই যে যেখানে আমাদের এমব্রায়ো স্যাক থাকে, এখানে আমাদের এগ সেল থাকে, পোলার সেল থাকে, এটা আমাদের বোঝা দরকার নাই। তোমরা শুধু মাইটোসিসের ফলে যে এই যে আমাদের চারটা সেল থেকে একটা হইলো, যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই প্রক্রিয়াটাই আসলে মেগা স্পোরোজেনেসিস। এর মধ্যে একটা মাত্র
অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, এবং এর ফলে হ্যাপ্লয়েড সংখ্যক স্পোর তৈরি হয়। জনি নেক্সট যাও। এখানে দেখো মেগা স্পোরজেনেসিস, মাইক্রো স্পোরজেনেসিস একটা জাস্ট একই স্লাইড আমরা নিয়ে আসছি। সেটা হলো ফুলের অ্যান্থারে দেখো উপরে মাইক্রোস্পোর, এখানে অ্যান্থারের ভিতরে তুমি যদি কাটলে এরকম পাবা। এরকম কাটার ফলে এখানে যে যেটা বললো মিওসিস হয়, মিওসিসের ফলে প্রচুর পরিমাণে পোলেন তৈরি হয় এবং পোলেনগুলি ব্রাস্ট হয়ে এই পোলেন গ্রেন যেটা হ্যাপ্লয়েড, যেটা এন সংখ্যক মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর পোলেন তৈরি হয়ে ব্রাস্ট হয়ে মানে পলিনেশনের জন্য সহায়তা করে, পলিনেশন চলে আসে। আর যেটা ওভারিতে যে মেগা স্পোর মাদার সেল যেটা ডিপ্লয়েড, সেখানে মিওসিস হয়ে তোমার এই চারটা হয়, চারটার মধ্যে শুধুমাত্র একটা মেগা স্পোর থাকে, বাকি তিনটাই কিন্তু শেড দিয়ে দিচ্ছে, নষ্ট হয়ে যায়, তাই না? এইটার সাথে হলো আমাদের ওই পোলেন এসে আমাদের ওই যে ওটার মধ্যে ঢুকে আমাদের জাইগোট তৈরি করে, বুঝছো? এই নিউক্লিয়াস তৈরি করে, জাইগোট তৈরি করে, তারপরে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে, সিনার্জির সেল তৈরি করে, মেগা মাইক্রোস্পোর জিনিস। এটা তোমরা থার্ড এর ডিটেইল আরো পড়বা। এখানে জাস্ট মিওসিসটা কোথায় হয় আর মাইটোসিসটা কোথায় হয়, এটাই আমাদের আজকের কনসার্ন, যে কোনটা হলো ডিপ্লয়েড, কোনটা হলো হ্যাপ্লয়েড। সমস্ত মাদার সেল গুলো আমাদের হলো ডিপ্লয়েড, শুধুমাত্র স্পোর গুলো হ্যাপ্লয়েড, সেটা মাইক্রোস্পোর হোক, সেটা মেগা স্পোর হোক। মেগা স্পোর হইলো তোমার ফিমেল আর মাইক্রোস্পোর হইলো মেল। এইভাবে মিওসিসের ফলে আমাদের স্পোর তৈরি হয় এবং সেখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নাম্বার আসে এবং সেটা এইভাবে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে রিজেনারেটিভ স্টেজে চলে যায়। এইভাবে বংশ পারস্পরিক ক্রোমোজোম নাম্বার সমান থাকে, হ্যাঁ। তাহলে সেই জন্য আমরা স্টাডি করতে গেলে কিন্তু আমরা ওই, যেহেতু আমাদের মেগা স্পোর খুব কম থাকে কিন্তু পোলেন অনেক বেশি থাকে, সেই জন্য আমরা ল্যাবে কিন্তু আমরা পিএস এর পোলেন নিয়ে কাজ করি, আমরা কিন্তু মেগা স্পোর নেই না, শুধু মাইক্রো স্পোর নিয়ে স্টাডি করি। মানে পোলেন প্রচুর পাওয়া যায়, দেখো এখানে এই যে মাইক্রো স্পোর প্রচুর আছে এবং এই প্রচুর পরিমাণে পোলেন আমরা যখন আমরা বীজ লাগাই, ওই যে বললাম না অক্টোবরে লাগাই, সেই বীজটা আমাদের ফেব্রুয়ারি মাসে ওখানে ফুল হয়, কেমন আমাদের এবং ইনফ্লুয়েন্সেস এর মধ্যে কম্বাইন থাকে, অ্যান্থার থাকে, অ্যান্থারের ভিতরে পুরো মাইক্রোস্পোর নাম্বার বসে থাকে। এই পোলেন গুলাকে আমরা প্রিজারভেটিভ স্টোরে পরবর্তীতে সেখান থেকে আমরা স্টেইন করে প্রসেস করে আমরা স্টাডি করি। আমরা কিন্তু আমাদের ল্যাবে যেমন পিএসএ মাইটোসিসের জন্য রুট স্টাডি করি, আর আমরা মিওসিসের জন্য আমরা পোলেন স্টাডি করি। পোলেন, কারণ পোলেন হলো অ্যাবান্ডেন্ট, অনেক বেশি পাওয়া যায় এবং এটা কালেকশন করতে সুবিধা এবং এটাকে অনেকদিন থাকে এবং প্রচুর পাওয়া যায়। ছাত্রছাত্রীকে ধর আমরা প্রচুর দিতে পারি কারণ তারা অনেক নষ্ট করে, হ্যাঁ। সেই জন্য আমরা পোলেন স্টাডি করি, যাতে পোলেনও হলো আমাদের সেখানে হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম থাকে। ওকে, এটা হলো মোটামুটি কম্পারেটিভ স্টাডি অফ মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস। নেক্সট চ্যাপ্টার। এখন আজকে আমাদের যেটা পরবর্তী, তাহলে আমরা পেয়ে গেলাম যে কিভাবে আমরা টিস্যু স্টাডি করে ফেলবো, টিস্যুগুলো আমরা সিলেকশন করে ফেললাম। যে মাইটোসিসের জন্য আমরা অনিয়ন রুট টিপ আর মিওসিসের জন্য আমরা মেগাস্পোর মাইক্রোস্পোর পোলেন নেই, তাই না? এখন আমরা চলে যাবো হলো প্রসেসিংটা কি। তো প্রসেসিং এখানে জনি ডিটেল বলবে তোমাদের যে কি কি করা হয়। প্রথমে প্রি ট্রিটমেন্ট, ফিক্সেশন, স্টেইনিং, অবজারভেশন, হ্যাঁ। এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো তো স্টুডেন্টরা? তোমাদের কোনো জানার আছে কিনা এই যে আমরা মাইটোসিস, মিওসিস এতগুলো কথা বললাম, হ্যাঁ, তোমাদের কোন কোশ্চেন আছে কিনা? ইকাতে কত ঝামেলা। স্যার কি বলে? এই ছাত্রছাত্রীরা তোমরা আছো? আমরা যে এই যে বিভিন্ন সেল টাইপ, মানে কোন ধরনের স্টাডির জন্য কি ধরনের সেল আমরা নিব, কেন নিব, এবং তার যে মেকানিজমটা আমরা পড়লাম, হ্যাঁ, এই পর্যন্ত। এতে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এই যে আমরা ধরো মাইটোসিসের জন্য আমরা অনিয়ন রুট টিপ নিচ্ছি, তারপর কিভাবে মাইটোসিস মিওসিস হচ্ছে, এই সমস্ত বিষয়ে কোশ্চেন আছে কিনা? স্যার পোলেন মাদার এবং ডিপ্লয়েড হবে, দুইটা এটা মনে থাকবে, এটাকে মনে থাকবে।
ওইখান থেকে ওই স্পোর পরবর্তীতে মিওসিস যখন যাবে তখন যে স্পোর তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, সেটা হবে হ্যাপ্লয়েড। মাদার সেল ইজ অলওয়েজ ডিপ্লয়েড, সেটা মাইক্রোস্পোর হোক মেগা স্পোর হোক। মাইক্রোস্পোর হলো মেল আর মেগা হলো ফিমেল, এটা মনে থাকে জানো। এবং মেগা স্পোর কিন্তু একটা মাত্র হয়, 4টা থেকে 3টাই নষ্ট হয়ে যায়, শুধুমাত্র একটা মেগা স্পোর। এটাই হলো আসলে আমরা ওই যে বলি ডিম্বাণু, বুঝছো? হ্যাঁ, মেগা এটাই কিন্তু আসলে মায়ের মায়ের ওভাম। আর ছেলেদের ওভাম হলো যেটা পোলেন, যেটা কিনা এখানে 4টাই কিন্তু মিউসিসের 1 এবং 2 এর ফলে 4টা প্রোডাক্ট তৈরি হয়, 4টাই অ্যাক্টিভ থাকে। এটা হলো মাইক্রোস্পোর। তাহলে এটা দুইটাই কিন্তু হ্যাপ্লয়েড, আর মাদার সেল কিন্তু অলওয়েজ ডিপ্লয়েড, এটা মনে রাখো। আর কিছু বলবা? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে স্যারকে বলো। হ্যাঁ স্যার, কোশ্চেন নাই স্যার, আমরা সামনে আগে। হ্যাঁ, তো এখন আমরা ওই যে জানি এখান থেকে আলোচনা করে ওই শীটটা নিয়ে একটু আলোচনা করো, ঠিক আছে? জি স্যার। আর শীটটা ওদেরকে দিয়ে দাও, আর ওরা যদি স্লাইডটা চায় স্লাইডটা ওদের দিয়ে দিও, স্যার আমি মেল করে দিয়ে দেবো নিশ্চয়ই। ঠিক আছে? আর ওদেরকে শীট গুলো একটু সংক্ষেপে লিখে ফেলতে বলো, জি স্যার। যাতে এটা নিয়ে আমাদের এবং আমরা দুজনে সাইন করে দিব এটা, ঠিক আছে স্যার। ঠিক আছে? তাহলে আমি লিভ করতেছি। হ্যাঁ, জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভালো থাকো, টেক কেয়ার। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু হ্যালো, আমরা অনেক সময় চলে গেছে, আমাদের নামাজের সময়ও চলে আসছে। আমরা এখন স্যার ডিটেলস আলোচনা করেছে, আসলে প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসগুলো কিভাবে আমাদের ল্যাবে করব, তার জন্য কিছু প্রসিডিওর আছে। এই প্রসিডিওর গুলো কিন্তু তোমাদের আরো কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, সেখানে পড়াবে। আমরা দেখো এখানে বলতে, দ্য রোডস আর গ্রোন ফ্রম অনিয়ন ইন এয়ারেটেড ডিস্টিলড ওয়াটার এট রুম টেম্পারেচার, অর্থাৎ ওই যে স্যার দেখালো এখানে আমাদের, দেখো এই যে পেঁয়াজটাকে এখানে গ্রো করা হয়, এটা নিয়ে আমরা কিভাবে পরবর্তীতে একদম মাইক্রোস্কোপের নিচে দেখবো, এর জন্য যে প্রসিডিউর গুলো আছে সেটা এখানে আমরা একটু দেখবো আর কি। এখানে দেখো প্রথমে আমাদের এই রোদগুলোকে এখান থেকে কালেক্ট করে প্রি ট্রিটমেন্ট করতে হয়। তারপর হচ্ছে স্টেইনিং আছে, অর্থাৎ রঞ্জন পদার্থ। সেই স্টেইনিং গুলো কি কি, আমি আমার আরেকটা স্লাইড আছে সেখান থেকে তোমাদেরকে, শেষ হয়ে যাবে, তোমরা কেউ লিভ নিও না, আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই আমার সাথে একটু পার্টিসিপেট করো। স্যার একটু ইন্টারপ্রিট করছি স্যার। জি জি জি। স্যার তখন স্যার যে বললো শীট গুলো লিখে ফেলতে খাতায়, স্যার জিনিসটা বুঝলাম না। শোনো, আমি একটা স্ক্রিপ্ট দিব, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখো না তোমরা, প্রসিডিউরটা। জি জি স্যার, জি স্যার। খাতায় তো তোমরা এই পাওয়ার পয়েন্টের স্লাইডটা লিখবে না, তোমরা যেটা লিখবে সেটা আমার করা আছে, সেটা আমি তোমাদেরকে সাপ্লাই দিব, সেটা তোমরা প্র্যাকটিক্যাল খাতা হিসেবে নোটবুক হিসেবে লিখে রাখবা। যখন আমরা অনলাইন স্যার, এবার তো অনলাইন ক্লাস পরীক্ষা হবে। আচ্ছা, তাহলে সেটা ডিটেলস আমি আর একটু জেনে স্যারদেরকে, যে ওদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস লিখাবো কিনা, আমরা আরো যারা গ্রুপ আছে, স্যার আছে যারা ক্লাস নিবেন, সবার সাথে আলোচনা করে আমি এই যে তোমাদের যে মারুফ ছেলেটা, ওর সাথে আমি কন্ট্যাক্ট করবো, তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে? স্যার সব ল্যাবে কি জেনেটিক্স এর আমাদের এই অনলাইনে শেষ করানো হবে? জি জি জি, তোমাদের অলরেডি আমাদের যেমন একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসছি আমরা, আর অন্যান্য স্যাররাও বাকি এক্সপেরিমেন্ট গুলো শেষ করে দিবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন, কিছু জানার থাকলে বলো। আমরা তো আসলে যদি ফিজিক্যাল ক্লাসে থাকতাম তাহলে অনেক কথা হতো, তোমাদের সাথে পরিচিতি হতো, সেখানে যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ড, সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি আর কি। বলো, আরো কিছু বলার থাকলে বলো। স্যার জেনেটিক্স এমনিতেই কঠিন, এভাবে ল্যাব করলে স্যার খুব মানে একটু প্রবলেম হয় স্যার। এটা আমাদেরও প্রবলেম হচ্ছে, আমরা ক্লাসে থাকলে অনেক কিছু আরো করতাম, প্র্যাকটিক্যাল জিনিসগুলো আসলে এভাবে দেখানোটা খুব কঠিন আমাদের জন্য, কিন্তু যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তোমাদের ভালোর জন্য এখন এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের তো আসলে কিছু করার নেই এখানে আর। স্যার এগুলো তো আমরা ভুলেও যাব, মানে টুয়ান তো স্যার আরো লেট হবে। হ্যাঁ, তুমি টোয়ান লেট হবে, অলরেডি আরেকটা টোয়ান চলে আসছে, তোমরা জানো কিনা? সেটার ক্লাস আমি নিয়ে শুরু করবো, গত ক্লাস শিডিউলটা আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের যারা জুনিয়র, ওরা অলরেডি আমাদের সাথে ক্লাস শুরু করে দিচ্ছে। তাহলে তোমরা কিন্তু এই ক্লাসগুলো তোমাদের শেষ করতে হবে খুব দ্রুত, কারণ তোমাদের পেছনে যারা, ওরা চলে আসছে অলরেডি, আমাদেরকে শিডিউল দিয়ে দেওয়া হচ্ছে টোয়ানের। তোমাদের অলরেডি থিওরি ক্লাসগুলো কোন লেভেল পর্যন্ত চলে গেছে আমাকে একটু বলো।
স্যার আমরা এখন 2 তে আছি। 2 এর ক্লাসগুলো শেষ স্যার, এই সপ্তাহ নাগাদ আবার পরের সপ্তাহেই ক্লাসগুলো শেষ হয়ে যাবে স্যার, থিওরি। তাহলে চিন্তা করো 2-1টা তোমাদের দ্রুত শেষ করে নেওয়া উচিত। স্যার তাহলে- আমাদের একটা কথা স্যার, 2-1 এর পরীক্ষা আমাদের যদি হয়, কখনোই হয়, তো সেই ক্ষেত্রে স্যার সিলেবাসটা মানে স্যার যে কি কি সিলেবাসের পরীক্ষা হবে এগুলো কোনো স্যার নীতি নির্ধারণ হয়েছে কিনা স্যার? এটা হচ্ছে কি তোমার অলরেডি কিন্তু 3-1 এর ফাইনাল পরীক্ষাটা হচ্ছে, তোমরা জানো কিনা অনলাইনে? জি স্যার। হ্যাঁ, তো আমাদেরও একটা দিক নির্দেশনা দিবে এখানে, হয়তো সিলেবাসটা তখন পরীক্ষা যদি ফিজিক্যালি না নেওয়া যায়, অনলাইনে যদি আমাদের পরীক্ষা নিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে প্রশাসনিক ভাবে একাডেমিক ভাবে আমাদেরকে জানানো হবে। সেক্ষেত্রে হয়তো আমাদেরকে স্পেসিফিক করে সিলেবাস কিছু কমিয়েও দেওয়া হতে পারে, আমি just এখন সেটা বলতে পারবো না। যখন মানে আমরা- স্যার প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি পরীক্ষার যে সিলেবাসই হোক, যেমন আমাদের তিন ক্রেডিটের গুলো বা 3বার পরীক্ষা দিতে হইতো, ফার্স্ট সিটি, সেকেন্ড সিটি এবং ফাইনাল, মানে আমাদের স্যার 3বারই অ্যাপিয়ার করতে হবে কিনা পরীক্ষা স্যার, যে নাকি এরকম কোন নীতি নির্ধারণ আছে কিনা স্যার, এইটাই সবাই জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, এটা নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, পরীক্ষা যারা নিবে তাদের একটা কমিটি, সিনিয়র অধ্যাপকদের দিয়ে একটা কমিটি করানো হয়েছে। ওনারা কিভাবে এটা এক্সিকিউশন করবে তার জন্য একটা ফরম্যাট অলরেডি দাঁড় করা আছে, এটা এখনো ফাইনাল হয়নি। হইলেই তোমরা সকল স্টুডেন্ট পরীক্ষার আগে এটা নিয়ে অবহিত হবে ইনশাআল্লাহ, সবাইকে জানিয়ে দেওয়া হবে এটা। জি স্যার, আরেকটা কথা বলতে চাই স্যার, সেটা হচ্ছে মানে এই যে পরীক্ষাগুলো যদি আমাদের অনেকগুলো পড়া একখানে হয়ে আছে, তো দেখা গেল স্যার 10 দিন বা 12 দিন বা 15 দিন আগে জানালো, সেক্ষেত্রে তো আমরা একটু সমস্যায় পড়বো স্যার। এটা যদি একটু আমাদের বেশি আগে জানানো হতো বা একটু অ্যাডভান্স জানানো হতো, আমরা কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে পারতাম স্যার। এটা একটা অনুরোধ থাকবে আমাদের স্যার। মিটিং এ তোমরা এখন টিউটর ক্লাস করতেছো, তোমরা কি করবে, তোমাদের যে প্রবলেমস গুলো এগুলো তোমরা সকল স্টুডেন্ট মিলে নোট করে রাখবে যে আমরা এই প্রবলেম গুলো ফেস করতেছি। তারপরে তোমাদের 2-1 জন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করবে। ক্যাম্পাসে ডিন আছে, ভিসি স্যার আছেন, পোস্ট গ্রাজুয়েট ডিন আছেন, আমাদের এখন যেহেতু এগ্রিকালচারের ডিন আমাদের ভিসি স্যার নিজেই। তোমাদের যে কোনো দাবি, যে কোনো প্রবলেম তোমরা নোট আকারে দাঁড় করিয়ে সবার মতামত নিয়ে এটা পরীক্ষার আগে যখন তোমাদের নোটিশ হয় তখন তোমরা এটা ডিন স্যারের সাথে আলাপ করবে, এবং আশা করি তোমার সহযোগিতা পাবে এখান থেকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কিছু? না স্যার। সবচেয়ে বড় কথা, তোমরা হচ্ছে এখন প্যান্ডেমিক সিচুয়েশন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে খুবই খারাপ অবস্থা। তোমরা তো এক একজন এক এক জায়গায় আছো, তোমরা সচেতন থাকো, ভালো থাকো, এটা হচ্ছে সবচেয়ে বড় কামনা এখন বর্তমানে। হ্যাঁ, তারপরে অনলাইন ক্লাসগুলো এখন চলতেছে, আমাদের আগে অনলাইন ক্লাস ছিল শুধু, এখন অনলাইন আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাবো ইনশাল্লাহ। তারপর পরিবেশ পরিস্থিতি সব ভালো হইলে সবার ফিজিক্যালি দেখা হবে। দেখো আমরা একটু আগাই তাহলে, হ্যাঁ, কারো যদি কোনো ইয়ে না থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমি এখানে যে বলছি, দেখো এখানে প্রি ট্রিটমেন্ট বলা আছে, ফিক্সেশন, এগুলো হচ্ছে প্রসিডিওর, এক একটা ধাপ। আমরা প্রথমে যাব প্রি ট্রিটমেন্টে, তারপর যাব ফিক্সেশনে, তারপর হচ্ছে স্টেইনিং এ যাব। আমি এগুলো ডিটেইলস বলবো, সামনে একটা শীট নিয়ে আসছে সেম ওইটাতে। তারপর হচ্ছে স্কোয়াশিং, অবজারভেশন, মেকিং দ্য স্লাইড পার্মানেন্ট, অর্থাৎ স্লাইডটাকে আমরা কিভাবে পার্মানেন্ট করব, যে স্লাইডটা আমরা রেখে দিব বানিয়ে, যেটা পরবর্তীতে আমাদের স্টাডিতে কাজে লাগবে। দেখো এখানে ওই আগের স্লাইডটা ছিল হচ্ছে, আমি একটা কথা বলছি, প্রসেসিং অফ দ্য রোড ফর দ্য স্টাডি অফ মাইটোসিস। এটা হচ্ছে কিভাবে আমরা রোডটাকে মাইটোসিসের জন্য প্রিপেয়ার করব, সেটা মাইটোসিস অবজারভেশনের জন্য। আর পরবর্তী স্লাইডটা দেখো, প্রসেসিং অফ দ্য অনিয়ন অ্যান্থার ফর দ্য স্টাডি অফ মিউসিস। দেখো আমাদের আজকে ক্লাসের মেইন টপিকটাই ছিল যে মাইটোসিস এবং মিউসিস। যদি আমরা নিয়ে আসি এখানে রোড সেল, পোলেন মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, তোমরা বুঝতে পারতেছো কেন আমরা মাইটোসিস মিউসিস পড়ালাম? জি স্যার। কারণ হচ্ছে এখানে রুট সেলটা আমরা সিলেক্ট করেছি হচ্ছে মাইটোসিসের জন্য, আর মিউসিসের জন্য সিলেক্ট করেছি হচ্ছে অ্যান্থার অফ অনিয়ন। দুইটাই অনিয়নের, রোডটাও অনিয়নের, অ্যান্থারটাও অনিয়ন থেকে নেয়া। তো প্রসিডিউরটা কিন্তু সেম। দেখো এখানেও ফিক্সেশন, তারপর হচ্ছে স্টেইনিং, স্কোয়াশিং, অবজারভেশন, মেকিং দ্য স্লাইড পার্মানেন্ট। এখন আমরা চলে যাব হচ্ছে আমার সেই একটা যে নতুন একটা স্লাইড আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই।
স্যার আমাদের সবার আড়াইটার দিকে ল্যাব ক্লাস হ্যাঁ, আমি শেষ করে দেবো, তোমাদের এখন শেষ করে দেবো, বেশি সময় নেবো না। তো একটু স্যার তাড়াতাড়ি শেষ করলে ভালো হতো। শেষ করে দেবো। এবার কিছু দেখা যায় না তো। স্যার কই গেল? দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার দেখা যাচ্ছে। দেখো এখানে জাস্ট স্টাডি অফ দ্য সেল টাইপ সাজ অ্যাজ রোড সেল, পোলেন মাদার সেল, পোলেন গ্রেইন, আমরা যে আগের এতক্ষণ দেখলাম ওই জিনিসগুলোই জাস্ট এখানে আমাদের দেয়া আছে। দেখো প্রথমে হচ্ছে বলছে রুট সেল, এটা নিয়ে আর কথা বলবো না। এই যে গ্রোন ফ্রম অনিয়ন বাল্ব, এটাকে আমরা প্রথমে জার্মিনেট করব, অর্থাৎ একটা সলিউশনে রেখে 2 থেকে 3 দিন রাখলে আমাদের রুটটা তৈরি হয়ে যাবে সেখানে। তারপর হচ্ছে আমরা স্টেনিং ইন অ্যাসিটোকার্মিন, দেখো এখানে একটা কেমিক্যালের নাম আসছে অ্যাসিটোকার্মিন। তোমাদের এই অ্যাসিটোকার্মিন কেমিক্যালস এর গঠন, এটার কি কাজ, এটা নিয়ে তোমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা অন্য স্যাররা নিবে, ঠিক আছে? সেখানে তোমরা এটা নিয়ে ডিটেলস জানতে পারবে। শুধু আমরা জানবো যে এখানে প্রি ট্রিটমেন্ট করবো, এই রুটটাকে এখান থেকে নিয়ে ওয়াশ করব, ওয়াশ করে প্রি ট্রিটমেন্টটা করবো কেন, যাতে সেখানে কোনো ধরনের জীবাণু না থাকে, কারণ যদি জীবাণু থাকে সেগুলো আমরা নিয়ে কাজ করে কোনো লাভ হবে না অ্যাকচুয়াল। সেগুলোকে আমরা যখন ওয়াশ করব, তারপরে যে প্রি ট্রিটমেন্ট করা শেষ হলে আমাদের ফিক্সেশন করতে হবে। ফিক্সেশন কি? ফিক্সেশনটা কেন করব আমরা, যে ধরো যে এটা তো অ্যাক্টিভ সেল, তো সে তো ডিভিশনের মাধ্যমে এগুতে থাকবে, তো আমাদেরকে অ্যারেস্ট করে দিতে হবে তাকে, যে যেখানে আছে, যে স্টেজে আছে সেখানে আমরা তাকে অ্যাজ ইট ইজ রেখে দিব। যখন আমরা এই যে কার্নিয়াল ফ্লুইডে দিব এই রুট টিপটাকে সংগ্রহ করে প্রি ট্রিটমেন্টের পরে, তখন যে যে স্টেজে আছে, অর্থাৎ মাইটোসিসের কিন্তু অনেকগুলো স্টেজ আছে, তোমরা কি কেউ না বলতে পারো? স্টুডেন্ট তোমরা কি আছো আমার সাথে? জি স্যার, মাইটোসিসের স্টেজ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। জি, এই যে স্টেজ গুলো আমরা যখন সেলটাকে নিব, একটা রুটটাকে নিব, নিয়ে আমরা ট্রিটমেন্ট করার পর এই কার্নিয়াল ফ্লুইডে দিলেই যে যে স্টেজে আছে, অনেক সেল আছে না, এক একটা সেল তো এক এক স্টেজে আছে, কেউ অ্যানাফেজে আছে, কেউ মেটাফেজে আছে, কেউ প্রোমেটাফেজে আছে। এবং তোমাদের যখন আমরা পরীক্ষা নিব তখন কিন্তু ওই এক একটা স্টেজ আলাদা আলাদা। আমরা যদি ফিজিক্যালি পরীক্ষাটা নিতাম তখন ওই স্লাইডে কাজ দিতাম যে তুমি অ্যানাফেজ জানো, তুমি টেলুফে জানো, তুমি প্রোফে জানো, তুমি মেটাফে জানো, এগুলো দেখাইতে হতো তোমাদেরকে। তাহলে ফিক্সেশনের মাধ্যমে আমরা ওই স্টেজ গুলোকে অ্যারেস্ট করে দিব, যে যে স্টেজ আছে ওখানে থাকবে, এটা প্রফিট করবে না সামনের দিকে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ কি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের প্রি ট্রিটমেন্ট হয়ে গেল, ফিক্সেশন হয়ে গেল। এখন আমরা যাব ট্রেনিং এ। ট্রেনিং তোমরা বুঝতেছো যে আমরা ওটাকে হাইলাইট করব, ওই ক্রোমোজোম গুলো কোন স্টেজে আছে বিভাজনের, সেটাকে আমরা যদি ট্রেনিং করি অর্থাৎ কালার করি, তাহলে আমাদের মাইক্রোস্কোপের নিচে যখন আমরা দেখব তখন আমরা ঠিক বুঝতে পারবো। ক্রোমোজোমের পজিশন গুলো দেখেই তোমরা যখন মাইটোসিস সম্পর্কে তোমাদের ভালো ধারণা যখন হবে, যখন তোমাদের ডিটেলস থিওরি ক্লাসে আরো দেখবা, বা যারা মাইটোসিস পড়াবেন তারা দেখাবে যে প্রোফেজে ক্রোমোজোম গুলো কোন জায়গায় থাকে, পজিশন গুলো কি, মেটাফেজে ক্রোমোজোম গুলোর পজিশন কোথায় থাকে জানো? কেউ জানো? একটা সেলের ভিতরে, সেলটা যখন মেটাফেজ স্টেজে থাকে মাইটোসিসে, তখন ক্রোমোজোম গুলো কোথায় থাকে কেউ জানো? স্যার বিষুব অঞ্চলে। একদম বিষুবীয় অঞ্চল মানে হচ্ছে একদম মাঝামাঝি। কোথায়? একদম মাঝামাঝি একটা জায়গায় এসে ক্রোমোজোম গুলো তোমার সেন্ট্রুম ইয়ার সাথে, ওই যে তোমার কি বলে ওটাকে, স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়ে থাকবে একদম মাঝামাঝি অবস্থানে। এটা হচ্ছে মেটাফেজ। তারপরে অ্যানাফেজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানাফেজ আছে, অ্যানাফেজে ভাগ হয়ে দুই পোলের দিকে যাওয়া শুরু করবে।
এরকম আর কি। এটাকে আমরা স্টেনিং করব 20 থেকে 30 মিনিট। যে কেমিক্যালটার মধ্যে সেটা হচ্ছে অ্যাসিটিক কার্মাইন সলিউশন। এই অ্যাসিটিক কার্মাইন সলিউশনটা হচ্ছে রঞ্জক পদার্থ, এটা ক্রোমোজোমে অ্যাবজর্ব করে সে রঙিন হয়, যাতে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি। দেখো স্টেনিং করা শেষ হয়ে গেল, তারপর আমাদের পরবর্তী কাজ কি হবে? স্কোয়াশিং। স্কোয়াশিং কি? যখন আমরা একটা সেলকে স্লাইডের উপর রাখবো, রাখার পর এটাকে এই যে আমাদের যে এই যে বৃদ্ধাঙ্গুলি, এটা দিয়ে প্রেস করতে হয়। প্রেস করলে কি হবে? সে একটু ছড়িয়ে যাবে। এটাই দেখো, দ্য স্টেন রোড টিপস আর টেকেন আউট অফ স্টেন, স্টেন থেকে সরিয়ে নিব এবং ক্লিন স্লাইডের উপর তাকে প্লেস করব। তারপর হচ্ছে সেটাকে স্কোয়াশ করব, অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিব। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। তারপর হচ্ছে ওটা যখন আমরা চাপ দিয়ে ওখানে অ্যাটাচ করে দিব, তার উপরে একটা এখানে একটা দেখো লেখা আছে কভার স্লিপ। এই কভার স্লিপটা আমরা ওই সেলের উপরে দিয়ে দিব, যাতে সে আর কোনো দিকে মুভ না করতে পারে। দেন আমাদের কাজ হবে, এবার আমাদের সব শেষ। আমরা কি করলাম? প্রথমে রোডটাকে গ্রো করলাম, সেটাকে আমরা নিডল দিয়ে নিলাম, নিয়ে প্রথমে তাকে প্রিট্রিটমেন্ট করলাম। প্রিট্রিটমেন্ট করে আমরা পরবর্তী কাজ কি করেছি? ফিক্সেশন করেছি কেমিক্যাল দিয়ে। কি ফিক্সেশন করেছি? যে তার যে স্টেজটা আছে সেটা যেন চেঞ্জ না হয়, যে স্টেজে আছে সেই স্টেজটাকে ফিক্সেশন করা হয়েছে। তারপর তাকে রঞ্জক পদার্থ দিয়ে স্টেনিং করা হয়েছে। এরপর তাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটা কাভার স্লিপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমাদের মাইক্রোস্কোপের নিচে নিয়ে অবজারভেশনে যাব আমরা, যে আসলে এখন যে সেলটা আমি নিয়েছি এই সেলের কোন স্টেজটা আছে, এটা মাইক্রোস্কোপের নিচে আমরা দেখব। দেখার পর যখন আমরা নিশ্চিত হয়ে যাব যে আমি, ধরো যে একজন স্টুডেন্ট, এখানে আমার তো এই যে শাহিন ইসলাম, শারমিনা হক, অনেকে আছে। ধরো যে এই শাহিন ইসলামকে আমি বললাম যে তুমি কি করো, মেটাফিসটা দেখাও। তো ও কি করলো? মেটাফিসটা যখন অবজার্ভ করে পেলো, পাওয়ার সাথে সাথে আমাকে ডাকবে যে স্যার আমি তো মেটাফেস পেয়ে গেছি। তাহলে আমি যখন আবার অবজার্ভ করে দেখবো যে না, সত্যি সত্যি সে মেটাফেসটা পেয়ে গেছে, তখন তাকে বলবো এবার তুমি পার্মানেন্ট স্লাইড তৈরি করো। কেন পার্মানেন্ট স্লাইড তৈরি করব? এই পার্মানেন্ট স্লাইডটা আমরা এমন ভাবে প্রিজার্ভেশন করে রাখবো, যাতে পরবর্তী সেমিস্টারে আবার অন্য কোনো স্টুডেন্ট যারা আসবে তারা যেন দেখতে পারে যে দেখো, আমি যদি কাউকে মাইটোসিস দেখাইতে চাই, আমি তো সেলের ভিতরে আমি সরাসরি দেখাইতে পারবো না। কি দেখাইতে হবে? আমাকে এই স্লাইড গুলো দেখাইতে হবে, যে দেখো আসলে অনিয়নের রোড থেকে আমরা এইভাবে কাজ করে আমরা দেখো মেটাফেসটা এখানে এনে রেখেছি। তখন ও আবার মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখতে পারবে। তাহলে পার্মানেন্ট স্লাইড কি? এটাকে আমরা অনেক দিন যাতে প্রিজার্ভ করে রাখতে পারি, তার হচ্ছে একটা প্রসিডিউর। দেখো আমি এখানে লিখে দিয়েছি, এগুলো খুব সহজ ব্যাপার। এখানে আমি আর এগুলো পড়তেছি না। আমি কি পড়বো এগুলো? তোমরা কি কেউ আসো অলরেডি? জি স্যার জি আছে। স্যার। আমি এগুলো পড়ার দরকার আছে? পড়ার দরকার নেই। ওকে, জি হ্যাঁ। স্যার। জি দেখো স্যার। আমার সাথে একটু থাকো। অলরেডি 242 জন থেকে 67 জনে নেমে আসছে আর কি পার্টিসিপেন্ট। আমিও চলে যাবো 5 মিনিটের মধ্যে, কারণ অবস্থা খারাপ। হ্যাঁ, ক্লাসটা দীর্ঘ সময় হয়ে গেছে। দেখো এরপর হচ্ছে এই যে পোলেন মাদার সেল, এটা তো পড়া হয়ে গেছে, এটা আর আমরা করবো না এখন। দেখো এগুলো হচ্ছে আগের এই শীট গুলো। আমি, তোমরা কতটুকু লিখবা, কি করবে, এটা আমি পরবর্তীতে জানাবো মারফের মাধ্যমে। ঠিক আছে, দেখো এটাও সেম জিনিস। আমাদের এবার চলে আসছি হচ্ছে আমরা টেস্টিং বার্ড। আমরা চলে আসছি কোথায় বলো তো? পেঁয়াজের অ্যানসারে চলে আসছি। বুঝতে পারতেছো কি? আমাদের রুট শেষ মাইটোসিসের জন্য। এবার হচ্ছে মিওসিসের জন্য আমরা কি করব? অ্যানসারে চলে আসবো। দেখো অ্যানসারের কাজটাও সেম, যে বারটাকে আমরা নিব, যেটার ভেতরে হচ্ছে অ্যানসার আছে, সেই অ্যানসারটা প্রথমে ফিক্সেশন করব। ফিক্সেশন করে দেখো একই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করব? স্টেনিং করব। স্টেনিং এর পর স্কোয়াশিং করব। তারপর হচ্ছে অবজারভেশনে যাব। তারপর হচ্ছে আমাদের মেকিং দা পার্মানেন্ট স্লাইড। আর এই যে নিচে দেখো মেগাস্পোর মাদার সেল, এটা আমরা অলরেডি আমাদের সেই পাওয়ার পয়েন্ট স্লাইডে এগুলো আমরা পড়িয়ে ফেলেছি। কে আছো আমার সাথে? কে আছো? জি স্যার। যে কোনো যে কোনো একজন শুধু এই স্টেজটা বলো, যে এরপরে এটা করবো আমরা, তারপর লিড নিব। বলো কেউ, যে এনিওয়ান। আমার স্ক্রিনটা শেয়ার করা আছে, দেখেও বলতে পারো। আমরা জাস্ট প্রসিডিউরটা আমরা কিভাবে কাজটা করলাম। কেউ বলবা না? এখানে তো লেখাই আছে, এই যে প্রথমে আমরা ফিক্সেশন করব, স্টেনিং করব, স্কোয়াশিং করব, অবজারভেশন করব, তারপর হচ্ছে পার্মানেন্ট স্লাইডটা তৈরি করব। বুঝতে পারছো? জি স্যার। জি, ঠিক আছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ দীর্ঘ সময় ক্লাস করলে আমাদের সাথে। তোমরা ভালো থাকো। স্যার আমাদের ক্লাস রেকর্ড দিলে ভালো হতো। ক্লাস রেকর্ডটা না?